আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর সিয়ামুল হক, এইচএসসির বায়োলজি ফার্স্ট পেপারের ওয়ান শট সিকিউ ক্লাসে। আজকে আমরা আমাদের ওয়ান শট ক্লাসে অধ্যায় ১০ উদ্ভিদের প্রজনন এটি হচ্ছে আজকে আমরা পড়াশোনা করব এবং এই চ্যাপ্টারের উপর আমাদের বিগত মানে বছরগুলোতে বোর্ডে আসা বিভিন্ন সিকিউ বা বিভিন্ন কলেজে আসা গুরুত্বপূর্ণ সিকিউ যেগুলো আমাদের এইবার এবং পরবর্তীতেও এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা বিস্তার আলোচনা করব এবং কিভাবে প্রশ্নগুলোর অ্যান্সারটা লিখতে হয় সেটি আমরা ভালো করে আজকে প্র্যাকটিস করব। তো চলো তাহলে শুরু করি। তো দেখো সবার ফার্স্টেই আমাদের তোমার হচ্ছে গিয়ে কি যৌন প্রজনন ওই পার্ট থেকে ঢাকা বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে এরকম একটা কোয়েশ্চেন। সেটা হচ্ছে এই একটা ছবি থাকবে এবং একটা জিনিস মাথায় রাখবে যে এই চ্যাপ্টার থেকে বিভিন্ন যে সৃজনশীল আছে ম্যাক্সিমামে কি থাকে বলতো এরকম ছবি থাকে। তো দেখো আমাদের এইখানে চিত্র আছে, চিত্র এ এবং চিত্র বি। তো আমরা যদি চিত্র এর দিকে খেয়াল করো কি বলছে এখানে, উদ্দীপকের চিত্র এ এর বিকাশটা বর্ণনা করো। এখন দেখো চিত্র এ, এটা দেখলেই বোঝা যাচ্ছে যে এইখানে একটা পরাগরেণুর হচ্ছে গিয়ে কি পরিস্ফুটন, এই কথাটা হচ্ছে এখানে বলা হইছে। তো চলো আমরা তাহলে এটা হচ্ছে প্র্যাকটিস করি। তো আমরা সবাই জানি যে একটা ফুল যদি আমরা চিন্তা করি, ধরো এইটা হচ্ছে একটা ফুল, হ্যাঁ, এই ফুলের কি কি পার্ট থাকে? একদম সেন্ট্রাল পার্টে থাকে হচ্ছে গিয়ে কি গর্ভাশয় এবং তার দুই পাশে কিন্তু কি থাকে? তার দুই পাশে হচ্ছে আমাদের এই যে আমার স্ত্রী মানে পুংস্তবক বা তোমার হচ্ছে গিয়ে কি পুংকেশর থাকে। কি থাকে বলতো? পুংকেশর, এগুলো হচ্ছে গিয়ে কি বিদ্যমান থাকে, রাইট? তো আমরা যদি এই পুরা পুংস্তবক বা পুংকেশরটাকে হচ্ছে গিয়ে কি যদি আমরা আলাদা করে একটু দেখি, তাহলে আমরা এই পুংকেশরের কি কি পাই বলতো? হচ্ছে গিয়ে কি এরকম পার্টটা পাচ্ছি, তাই না? তো এই পুংকেশরের এই যে লম্বা যে অংশটা, এটাকে বলা হয় পুংদণ্ড। কি দণ্ড বলতো? পুংদণ্ড। আর মাথার উপর যেটা থাকে সেটার নাম কি বলতো? হচ্ছে গিয়ে কি পরাগধানী। কি বলতো? পরাগধানী। এবং দেখো এর পরাগধানী কিন্তু দুই পাশে আছে এবং মাঝখানে একটা যোজনীর মাধ্যমে কি থাকে বলতো? যুক্ত থাকে, রাইট? ওকে, এইবার এই পরাগধানীটাকে যদি আমরা একদম মাঝখান থেকে একটা সেকশন নিই, কি নেই বলতো? মাঝখান থেকে যদি আমরা এর একটা কি নেই বলতো? সেকশন নেই, তাহলে জিনিসটা দেখতে অনেকটা এরকম চারকোনা হচ্ছে গিয়ে কি এরকম দেখা যায়। মানে এটাকে একদম স্যাজাইটাল সেকশন করলে, মাঝখান থেকে সেকশন করলে এরকম একটা অবস্থা দেখা যায়। এবং এইটার চার কোণায় এরকম চারটা বড় বড় সাইজের এরকম কোষ হচ্ছে থাকে। এই কোষগুলোর নাম হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ। কি কোষ বলতো? আর্কিস্পোরিয়াল কোষ। এবং মনে রাখবা এরা সবাই কিন্তু ডিপ্লয়েড। ওকে, তাহলে আমরা আর্কিস্পোরিয়াল কোষ পর্যন্ত বুঝতে পারলাম। আমাদের ফুলের যে পুংকেশর থাকে তার অংশগুলা কি কি? পুংদণ্ড এবং পরাগধানী। সেই পরাগধানীর যদি একটা কি বলতো আমরা একটু মাঝখান থেকে সেকশন নেই, তাহলে এটা চার কোণা দেখতে হয় এবং এর চারপাশে চারটা কি থাকে বলতো? হচ্ছে কি বড় সাইজের কোষ থাকে, এর নাম কি বলতো? আর্কিস্পোরিয়াল কোষ। এই আর্কিস্পোরিয়াল কোষের আমাদের হচ্ছে মাইটোসিস সেল ডিভিশন হয়। কি বলতো? মাইটোসিস কি বলতো? হচ্ছে গিয়ে কি কোষ বিভাজন হয়। হলে কি হয় খেয়াল করো, আমি সবগুলো একটু চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, এই যে চার কোণা কোষটা ছিল তো, তাই না? এটা বাইরের দিকে কি বলতো? হচ্ছে গিয়ে কি বাইরের দিকে, ধরো আমি শুধুমাত্র এই কোষটার কথাই চিন্তা করতেছি। হ্যাঁ, বাইরের দিকে এর তৈরি করে হচ্ছে দেয়াল কোষ। কি কোষ বলতো? দেয়াল কোষ। বাইরের দিকে কি করে বলতো? দেয়াল কোষ তৈরি করে। কি করে? দেয়াল কোষ তৈরি করে। এবং ভেতরের দিকে তৈরি করে হচ্ছে গিয়ে কি এই যে জনন মাতৃকোষ। কি কোষ তৈরি করে? জনন মাতৃকোষ। এই যে জনন মাতৃকোষ, এরা কিন্তু কি হয় বলতো? ডিপ্লয়েড হয়। তাহলে এই পর্যন্ত আমরা বুঝতে পারছি যে আর্কিস্পোরিয়াল কোষ থাকে, সেটা মাইটোসিস সেল ডিভিশন করে ও বাইরের দিকে দেয়াল কোষ এবং ভেতরের দিকে কি তৈরি করে? জনন মাতৃকোষ তৈরি করে। এইবার কি হয় জানো? এই জনন মাতৃকোষ, মনে রাখবা তুমি যেইখানে জনন মাতৃকোষ পাবা, সেটা এই চ্যাপ্টারে হোক বা তোমার হচ্ছে মানবদেহ রিলেটেড হোক বা যে কোনো চ্যাপ্টার রিলেটেড হোক, জনন মাতৃকোষের অলওয়েজ কি হবে বলতো? মিওসিস কোষ বিভাজন হবে। অলওয়েজ কি হবে? মিওসিস কোষ বিভাজন হবে। তো এই যে মিওসিস কোষ বিভাজন হইলে কি তৈরি করে তোমরাই বলো?
একটা জনন মাতৃকোষ থেকে এরকম 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে, এরকম কি হয় বলতো, 4টা হচ্ছে হ্যাপ্লয়েড, কি বলতো, 4টা কি বলতো হ্যাপ্লয়েড কি তৈরি হয় বলতো, হচ্ছে গিয়ে কি পরাগ রেণু তৈরি হয়, কি বলতো 4টা কি হয় বলতো হ্যাপ্লয়েড পরাগ রেণু তৈরি হয়। এখন এই 4টা পরাগ রেণু অনেক সময় দেখা যায় যে একসাথে থাকে, যেমন তোমার হচ্ছে অর্কিডেসি গোত্রের ক্ষেত্রে এরা তোমার ওইভাবে থাকে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই 4টা পরাগ রেণু কি হয়ে যায় বলতো, আলাদা আলাদা হয়ে যায়। তো কি হয় তখন ঘটনাটা, তাহলে তোমরাই বলো। এই যে 1 2 3 4, এই 4টা পরাগ রেণু কি হয়ে যাচ্ছে বলতো, আলাদা হয়ে যাচ্ছে, এবং এই প্রত্যেকটাই এক একটা কিন্তু কি বলতো হ্যাপ্লয়েড, প্রত্যেকটাই এক একটা করে কি বলতো হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড এবং কি বলতো হ্যাপ্লয়েড পরাগ রেণু, এর প্রত্যেকটাই কি বলতো এক একটা করে হ্যাপ্লয়েড পরাগ রেণু। তাহলে দেখো আমরা এইটুকু কিন্তু বুঝতে পারলাম যে আমাদের কিভাবে পরাগ রেণুটা এর মধ্যে তৈরি হইল, ঠিক আছে। তাহলে দেখো খেয়াল করো, এই যে এ মানে পরাগ রেণুর এই টোটাল বিকাশটা কিন্তু কি বলতো আমরা টোটালি বুঝতে পারলাম যে আমাদের পুংকেশর, সেই পুংকেশর এটা 2টা পার্ট, পুংদণ্ড এবং পরাগধানী, পরাগধানুটাকে ক্রস সেকশন করলে আমরা কি পাই, এর 4 কোণায় 4টা বড় আর্কিস্পোরিয়াল কোষ পাই, যেগুলো কি বলতো ডিপ্লয়েড, এর মাইটোসিস কোষ বিভাজন হয়ে বাইরের দিকে দেয়াল কোষ, ভেতরের দিকে কি জনন মাতৃকোষ তৈরি করে, ওই জনন মাতৃকোষেরই কি বলতো মিওসিস হয়ে হয়ে কি বলতো একটা জনন মাতৃকোষ থেকে 4টা করে কি হয় বলতো পরাগরেণু তৈরি হয়, রাইট। তো পরাগরেণু পর্যন্ত তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম। এখন প্রশ্ন হচ্ছে পরাগরেণুর গঠন, কি বলতো পরাগরেণুর গঠন, ঠিক আছে, এইটা আমাদের একটু পড়বো। পরাগরেণুর গঠন, এইটা এবার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই পরাগ রেণুটা আসলে দেখতে গোল মনে হইলেও এটা কি রকম জানো, এটা দেখতে হচ্ছে অনেকটা এরকম, ঠিক অনেকটা এরকম, বুঝতে পারছো, ঠিক অনেকটা এরকম হচ্ছে গিয়ে কি এর গঠন। জিনিসটা দেখো একদম কি গোলাকার না, তাহলে জিনিসটা কিন্তু কি বলতো গোলাকার হইতে পারে বা এটা ত্রিকোণাকারও হইতে পারে, ত্রিকোণাকার। এবং দেখো এই যে পরাগরেণু এর আসলে ত্বক হচ্ছে 2টা, কি কি, এটা হচ্ছে এর বহিত্বক, কি ত্বক বলতো বহিত্বক, আর এটা কি বলতো এর অন্তত্বক। তো তোমরাই দেখো এর বহিত্বকটা কি বলতো একটু খাঁচকাটা 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 না, এটাকে আমরা অর্নামেন্টেড বহিত্বক বলি, কি বলি বলতো অর্নামেন্টেড, এরকম বহিত্বক হচ্ছে অর্নামেন্টেড, ঠিক আছে। এবং এই বহিত্বকের মেন উপাদান হচ্ছে গিয়ে কি স্পোরোপোলিনিন, কি বলতো স্পোরোপোলেনিন। আর অন্তত্বক কি বলতো অন্তত্বক, এই যে অন্তত্বক এইটা নরমালি পাতলা সেলুলোজ এগুলো দ্বারা তৈরি, ঠিক আছে। অন্তত্বক কি বলতো হচ্ছে গিয়ে কি পাতলা সেলুলোজ এইগুলো দ্বারা হচ্ছে গিয়ে কি তৈরি, এবং এখানে কি থাকে বলতো একটা রন্ধ্র বিদ্যমান আছে, কি আছে বলতো একটা রন্ধ্র, ঠিক আছে, রন্ধ্র কি আছে বলতো বিদ্যমান আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানো, এই পরাগ রেণুটা যখন কোনো ডিম মানে স্ত্রী স্তবকের উপরে যে পড়ে তোমার হচ্ছে পরাগায়নের সময়, তখন এর এই যে অন্তত্বক এইখান থেকে একটা ছোট একটা কি বের হয় বলতো হচ্ছে গিয়ে কি নালী হচ্ছে বের হয়, কি বের হয় বলতো একটা নালী বের হয়, এবং ওই নালী পথেই পরাগ রেণুগুলা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। তাহলে মোটামুটি খেয়াল করো আমাদের পুরা পরাগ রেণুর বিকাশ বললে আমাদের এই যে দেখো এইভাবে বলতে হবে যে একদম পুরো ঘটনা যে তোমার হচ্ছে কতগুলো চিত্রের মাধ্যমে 2 3 তারপর হচ্ছে 4, তারপর কি এটা হচ্ছে 5, এবং লাস্টে কি বলতো হচ্ছে এটা কয় নাম্বার বলতো হচ্ছে 6 নাম্বার, হ্যাঁ। এরকম 6টা ছবি তুমি যদি সুন্দর করে এঁকে দিয়ে নিজের মতো করে ব্যাখ্যা করে দাও, এবং লাস্টে এই যে পরাগ রেণুটার ওভারঅল গঠন যেটা আকার তোমার হচ্ছে ত্রিকোণাকার হইতে পারে বা গোলাকার হইতে পারে, এবং এর 2টা ত্বক বহিত্বক এবং অন্তত্বক, তাই না। বহিত্বকটা কি অর্নামেন্টেড স্পোরোপোলিন থাকে, আর অন্তত্বকটা পাতলা এবং কি সেলুলোজ দ্বারা নির্মিত, এবং এর মাঝখানে কিন্তু কি থাকে যে হ্যাপ্লয়েড পরাগ রেণুটা হচ্ছে বিদ্যমান
থাকে এবং এটা যখন কি হয় পরাগায়ন হয় তখন এই পরাগরেণুটা বিভাজিত হয়ে কি তৈরি করে একটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস তৈরি করে কি তৈরি করে বলতো একটা নালিকা নিউক্লিয়াস তৈরি করে সেই নালিকা নিউক্লিয়াসটাই কি তৈরি করতেছে নালিকা নিউক্লিয়াসটাই এই যে একটা নালী তৈরি করে কি তৈরি করে একটা নালী তৈরি করে যেই নালীর মাধ্যমে সে ডিম্বাণুর দিকে অগ্রযাত্রা শুরু করে তো এই কথাগুলাই তুমি যদি গুছাই লিখতে পারো তাহলে কিন্তু তোমার কি হয়ে যাচ্ছে বলতো এই কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে এ এর বিকাশ বা পরাগরেণুর কি বলতো হচ্ছে বিকাশ হচ্ছে ব্যাখ্যা করো ওকে এইবার দেখো তাহলে মোটামুটি এই কোশ্চেনের অ্যান্সারটা আমাদের ক্লিয়ার হয়ে গেল এবার আসি আমরা তাহলে হচ্ছে আমাদের এই কোশ্চেনটা তোমার হচ্ছে ঘ নাম্বারের জন্য যে নিষেকের পরে উদ্দীপকের চিত্র বি এর পরিবর্তনের তাৎপর্য ব্যাখ্যা করো দেখো তো বি কি দেখো তো বি হচ্ছে একটা ওভারঅল কি ডিম্বকের ছবি দেওয়া আছে না একটা কি বলতো ওভারঅল একটা ডিম্বক বা একটা গর্ভাশয়ের ছবি দেওয়া আছে তো উদ্দীপকের মানে নিষেকের পরে এইটার পরিবর্তন কি হবে তো সবার আগে আমাদের কি জানতে হবে বলতো নিষেকটা আগে সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে আমরা যদি নিষেক সম্পর্কে ভালো একটা আইডিয়া পেয়ে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে এর পরে কি ঘটনাগুলা ঘটে ওকে তো সবার ফার্স্টে দেখো খেয়াল করো আমি তোমাদেরকে বুঝাই যে এই যে ধরো একটা ফুল হ্যাঁ ফুলটা আঁকবো না জাস্ট খালি ধরো এই যে হচ্ছে ফুলের গর্ভাশয় এই যে হচ্ছে আমাদের ফুলের কি বলতো এই যে কি গর্ভাশয় তাই না এই টোটালটা কি বলতো ফুলের হচ্ছে গর্ভাশয় রাইট গর্ভাশয় আর এই যে গর্ভাশয়ের ভেতরের কি আছে বলতো যে ডিম্বক থাকে তাই না এই যে একে দিলাম কি বলতো আমি ডিম্বকটা আঁকলাম এই যে ডিম্বকের এক পাশে ছিদ্র থাকে এই যে এই পাশে কি আছে বলতো এই পাশে একটা ছিদ্র আছে এই পাশে কি আছে একটা ছিদ্র আছে এরকম একটা সুন্দর একটা গোল ছিদ্র আছে এই ছিদ্রের এই পাশে যে বড় বড় কোষগুলা তার মধ্যে সবচেয়ে বড়টার নাম হচ্ছে ডিম্বাণু আর পাশে দুইটা সাহায্যকারী কোষ এই যে এগুলা কি বলতো সাহায্যকারী কোষ রাইট এরপরে খেয়াল করো এই যে এটার নাম হচ্ছে ডিম্বাণু ডিম্বাণু এবং এও হ্যাপ্লয়েড সাহায্যকারী কোষগুলো কিন্তু কি হ্যাপ্লয়েড এরপরে দেখো এই যে মাঝখানে কি থাকে বলতো মাঝখানে থাকে হচ্ছে একটা প্রতিপাদ কোষ সরি মাঝখানে থাকে হচ্ছে কি সেকেন্ডারি নিউক্লিয়াস এই যে মাঝখানে কি থাকে সেকেন্ডারি কি বলতো সেকেন্ডারি নিউক্লিয়াস রাইট আর অপোজিট সাইডে যে তিনটা কোষ থাকে এই যে এগুলো হচ্ছে কি কোষ প্রতিপাদ কোষ কি বলতো প্রতিপাদ কোষ ওকে ভেরি গুড তাহলে আমরা মোটামুটি এইটুকু বুঝতে পারলাম তাই না আর খেয়াল করো তো এই পুরা জিনিসটার নাম কি পুরা জিনিসটার নাম হচ্ছে কিন্তু আমাদের গর্ভাশয় তাই না পুরা জিনিসটার নাম হচ্ছে আমাদের গর্ভাশয় ঠিক আছে এরপরে খেয়াল করো এই যে এই মাঝখানের এইটুকুর নামই কি বলতো এইটুকুর নাম হচ্ছে ডিম্বক তাহলে দেখো এই জিনিসগুলো কিন্তু আমরা মোটামুটি সবাই পারি ওকে তাহলে এইবার আসো আমরা দেখি এর উপর যখন একটা পরাগরেণু পড়বে তখন কি ঘটনা ঘটবে তো এর উপর এই যে একটা পরাগরেণু ধরো এই যে কি পড়ছে বলতো একটা পরাগরেণু পড়ছে রাইট এবং এই হচ্ছে পরাগরেণুর ভেতরের কি বলতো সেই হ্যাপ্লয়েড পরাগরেণুটা এবং বুঝতে পারছো যে এর বাইরের অংশটা কেন খাঁচকাটা থাকে যেন এ গর্ভাশয়ের উপরে ধরে আটকে থাকতে পারে পরাগায়নের সময় এইবার যখনই পরাগরেণুটা হচ্ছে গিয়ে কি এই যে পরাগায়নের সময় গর্ভাশয়ের উপরে পড়ে তখন এই যে পরাগরেণুর ভেতরের যে তোমার হচ্ছে ত্বকটা আছে অন্তত্বক এই যে এই ত্বকটা হচ্ছে অন্তত্বক এই অন্তত্বক থেকে ফার্স্ট একটা নালী তৈরি হয় একটা কি তৈরি হয় বলতো একটা নালী তৈরি হয় এটা কি তৈরি হয় বলতো একটা নালী তৈরি হয় এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এই নালীটা কিভাবে তৈরি হচ্ছে রাইট এই নালীটা কিভাবে তৈরি হচ্ছে দেখো অ্যান্সারটা খুবই সিম্পল এই পরাগরেণুটা যখনই গর্ভাশয়ের উপর পড়ে তখন এই যে ভেতরে যে পরাগরেণু থাকে এর মাইটোসিস কোষ বিভাজন হয় কি হয় বলতো এর মাইটোসিস কোষ বিভাজন হয় মাইটোসিস কোষ বিভাজন হয়ে কি তৈরি করে একটা হচ্ছে রেণু কোষ কি বলতো একটা রেণু আর তার সাথে কি বলতো একটা নালিকা নিউক্লিয়াস কি বলতো তার সাথে কি তৈরি করে একটা নালিকা নিউক্লিয়াস তৈরি করে এই যে নালিকা নিউক্লিয়াসটা তৈরি হইলো এটাই হচ্ছে এই নালীটা তৈরি করতেছে এবং এই নালীটার গতিপথ ম্যাক্সিমাম ক্ষেত্রে কি বলতো ওই যে ডিম্বক রন্ধ্র থাকে কি থাকে বলতো
ডিম্বক রন্ধ্র থাকে, ওই ডিম্বক রন্ধ্রের দিকে হচ্ছে গিয়ে কি যাত্রা করে। ওকে, তাহলে এইভাবে করে পরাগায়নের পরপরই পরাগরেণুটার মাইটোসিস কোষ বিভাজন হয়ে একটা রেণু তৈরি করতেছে এবং নালিকা নিউক্লিয়াস তৈরি করতেছে। ওই নালিকা নিউক্লিয়াসটাই একদম পরাগরেণু থেকে শুরু করে ডিম্বক রন্ধ্র পর্যন্ত একটা নালী তৈরি করার পরে নষ্ট হয়ে গেল। তাহলে আছে কি বলতো, এইবার আছে হচ্ছে আমার এইখানে শুধুমাত্র একটা পরাগরেণু। কি বলতো, একটা পরাগরেণু আছে, এটাও কিন্তু কি হ্যাপ্লয়েড। এবার এই পরাগরেণুটা যখন আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, ওর আবার কি হয় বলতো, ওর আবার হচ্ছে মিওসিস হবে। ওর আবার কি হবে, মিওসিস হবে। ওর আবার মিওসিস হয়ে কি হবে জানো, এইখান থেকে ছোট ছোট দুইটা, এই যে একটা আর এই হচ্ছে আরেকটা গ্যামেট তৈরি করবে। কি তৈরি করবে বলতো, দুইটা গ্যামেট তৈরি করবে। এবং এরাও কিন্তু কি হ্যাপ্লয়েড, কারণ ওই যে কি, সরি মিওসিস না, এখানে মাইটোসিস হবে। কি, মাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজনে দুইটা কি তৈরি করতেছে, দুইটা হ্যাপ্লয়েড তোমার হচ্ছে গিয়ে কি আবার সেই গ্যামেট তৈরি হইল। এইবার দেখো এই দুইটা গ্যামেটের মধ্যে এই একটা গ্যামেট, ধরে যে এই গ্যামেটটা, এ আস্তে আস্তে নিচের দিকে নামতেছে, নামতে 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 ও একটা টাইমে কার সাথে মিলিত হয়ে যাবে বলতো, ডিম্বাণুর সাথে মিলিত হয়ে যাবে। কি বলতো, ডিম্বাণুর সাথে মিলিত হয়ে যাবে। তাহলে তাহলে খেয়াল করো, এই যে একটা তোমার হচ্ছে গ্যামেট কার সাথে মিলিত হচ্ছে, ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে, আর আরেকটা যে গ্যামেট সেটা কার সাথে মিলিত হবে বলতো, এই নালীপথে এসে এ সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হবে। তাহলে দেখো নিষেক হচ্ছে কয়বার, আমার নিষেক হইল দুইবার। কয়বার বলতো, দুইবার। কার কার সাথে বলতো, একবার হইল ডিম্বাণুর সাথে, আর আরেকবার কার সাথে বলতো হচ্ছে, আরেকবার হইল সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। কার সাথে, সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। তাহলে আমরা মোটামুটি নিষেক, এই যে দ্বি নিষেকের কাহিনীটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। এইবার তাহলে ফলাফলটা কি দেখো, ফলাফলটা খেয়াল করো, আমরা এইভাবে হচ্ছে ফলাফলটা লিখবো যে নিষেকের আগে, কি বলতো, নিষেকের আগে এবং নিষেকের পরে, এবং নিষেকের কি বলতো হচ্ছে পরে। ঠিক আছে, দেখো আমরা এবার একটু ফলাফলগুলা লিখবো। তো দেখো খেয়াল করো, এই যে নিষেক হওয়ার পরে এই টোটাল যে গর্ভাশয়টা আছে, এটা কিসে কনভার্ট হয়ে যাবে বলতো, ফলে কনভার্ট হয়ে যাবে। তাহলে নিষেকের আগে যেটা গর্ভাশয়, নিষেকের পরে সেটা কি বলতো, ফল। ওকে, ভেরি গুড। তাহলে তোমরাই বলো, গর্ভাশয় যদি ফলে কনভার্ট হয়ে যায়, তাহলে গর্ভাশয়ের যে ত্বকটা সেটা কি ফল ত্বকে কনভার্ট হয়ে যাবে। তাহলে গর্ভাশয় ত্বক, এটা কিসে কনভার্ট হবে, ফলে কনভার্ট হয়ে যাবে। এরপরে এই যে তোমার দেখো যে পুরা ডিম্বকটা, এটা কি বলতো, বীজে কনভার্ট হয়ে যাবে। ডিম্বকটা কি বলতো হচ্ছে বীজে কনভার্ট হয়ে যাবে। এবং এই ডিম্বকের দুইটা ত্বক, একটা হচ্ছে বহিত্বক, একটা হচ্ছে অন্তত্বক। ঠিক আছে, তো ডিম্বকের বহিত্বক কি বলতো, ডিম্বকের বহিত্বক, এটাকে আমরা বলি এক্সাইন। কি বলতো, এক্সাইন। ঠিক আছে, এটা পরিণত হয়ে যাবে হচ্ছে গিয়ে কি টেস্টা। কি বলতো, টেস্টা। কি বলতো, টেস্টা, টেস্টাতে কনভার্ট হয়ে যাবে। আর এই ডিম্বকেরই আরেকটা অন্তত্বক থাকে, কি বলতো, অন্তত্বক, যেটাকে আমরা ইনটাইন বলি। কি বলতো, ইনটাইন, সেটা কনভার্ট হয়ে যাবে টেগমেনে। ক্লিয়ার, ওকে। এরপরে দেখো ভেতরের দিকে আমরা আসি। এই যে ডিম্বাণু, আমরা তো মোটামুটি জানি যে ডিম্বাণুটা অলওয়েজ কিসে কনভার্ট হয়ে যায়, ভ্রূণে কনভার্ট হয়ে যায়, তাই না? তাহলে এই যে দেখো ডিম্বাণুটা, এইটা নিষেকের পরে কিসে কনভার্ট হয়ে যাবে, ভ্রূণে কনভার্ট হয়ে যাবে। আর এই দেখো আমরা জানি না বীজের মধ্যে কি একটা শস্য থাকে, দেখো এই যে ডিম্বকটাই তো বীজে কনভার্ট হয়ে গেছে, এবং ডিম্বকের সেন্টারে কি আছে দেখো তো, সেকেন্ডারি নিউক্লিয়াস আছে না, এটাই হচ্ছে আমার সেই বীজের কি বলতো শস্যতে কনভার্ট হয়ে যাবে। তাহলে যেটা হচ্ছে আমার সেকেন্ডারি নিউক্লিয়াস, কি বলতো, সেকেন্ডারি নিউক্লিয়াস, বলতো নিউক্লিয়াস, ওইটা কিসে কনভার্ট হয়ে যাবে, ওইটা আমার শস্যতে কনভার্ট হয়ে যাবে। কিসে কনভার্ট হবে,
শস্যতে। এবার একটা মজার ব্যাপার দেখো, সেকেন্ডারি নিউক্লিয়াস ও আগে থেকে ডিপ্লয়েড আরো একটা হ্যাপ্লয়েড গ্যামেট মিলিত হচ্ছে ওর সাথে, তারপরেই তো নিষেক হচ্ছে, তাই না? তাহলে বলো তো ওর শস্যটা কি হবে? ডিপ্লয়েড, তার সাথে আরেকটা হ্যাপ্লয়েড, তার মানে কি ট্রিপ্লয়েড হবে। এই যে ওর শস্যটা কিন্তু কি বলতো? ট্রিপ্লয়েড। কি বলতো? ক্লিয়ার? ওকে। এবার দেখো আর ভেতরে কি আছে? প্রতিপাদ কোষ আর কি বলতো হচ্ছে গিয়ে কি সাহায্যকারী কোষ, এগুলো কি নষ্ট হয়ে যায়। কি বলতো? প্রতিপাদ ও সাহায্যকারী কোষ, এরা কি হয়ে যায় বলতো? নষ্ট হয়ে যায়। এবং মনে রাখবা এই যে ডিম্বকের যে রন্ধ্রটা, ডিম্বক যদি বীজ কনভার্ট হয় তাহলে ডিম্বক রন্ধ্র কি বীজের রন্ধ্র, লাস্টে কি বলতো? ডিম্বক রন্ধ্র। কি বলতো? ডিম্বক রন্ধ্র। ঠিক আছে, এটা কি বলতো? বীজ রন্ধ্রতে কনভার্ট হয়ে যায়। তো দেখো এই যে আমরা জিনিসগুলো যে পড়লাম মোটামুটি এটাই হচ্ছে নিষেকের আগে এবং পরে কি বলতো ওভারঅল এই গর্ভাশয় বলো বা ডিম্বক বলো এর হচ্ছে পরিণতি। সো তোমার এইখান থেকে দেখো আমার অনেক কিছু প্র্যাকটিস হয়ে গেল। আমাদের এই কোশ্চেনে কি বলছিল? নিষেকের পরে উদ্দীপকের বিয়ের পরিবর্তনের তাৎপর্য বিশ্লেষণ করো। এখন দেখো এই তাৎপর্যটা মানে এইগুলা পরিবর্তন হওয়ার মাধ্যমে তো ওভারঅল কি বলতো ফল গঠিত হচ্ছে এবং ফলের কি বিভিন্ন অংশ হচ্ছে গিয়ে কি তৈরি হচ্ছে, তাই না? তো তোমার এই কোশ্চেনের অ্যান্সারের জন্য এই নিষেক কিন্তু লাগবে না। জাস্ট খালি নিষেকের আগে কি আর নিষেকের পরে কি এটা ব্যাখ্যা করে তোমরা বলবা যে নিষেকের আগে এবং পরে এই পরিবর্তনের ফলে সম্পূর্ণ একটা কি তৈরি হয় বলতো? ফল তৈরি হয় এবং সেই ফলের ভেতরে আগের যে উদ্ভিদ সেই উদ্ভিদের হচ্ছে বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকে বা তার কিছু হচ্ছে গিয়ে কি মানে কোষ থাকে যেগুলোর মাধ্যমে আবার তার পরবর্তী বংশধর কি হইতে পারে? সৃষ্টি হইতে পারে। তাহলে আমাদের এই কোশ্চেনের জন্য অ্যান্সার কিন্তু শুধুমাত্র এই পার্টটুকু এবং তার সাথে ওই যে নিচের একটু ডেসক্রিপশন দিয়ে দিবা। আর ওভারঅল নিষেকটা কিন্তু আমি সুন্দর করে বুঝাই দিলাম যেটা আমাদের দেখবা যে পরবর্তীতে কাজে লাগবে। তো মোটামুটি আমাদের ১ নাম্বার সৃজনশীল হচ্ছে গিয়ে প্র্যাকটিস করা শেষ মানে এখানে। তাহলে চলো এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। খেয়াল করো এইখানে দেখো ঢাকা বোর্ড, চিটাগাং বোর্ড, ১৬, ১৭, ১৯, যশোর বোর্ড সব জায়গায় আসছে এই কোশ্চেন। এত ফেমাস একটা কোশ্চেন। দেখো কি বলছে যে উদ্দীপকের এ থেকে বি অংশটা তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা করো। আচ্ছা দেখো এইটা না খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন, ঠিক আছে? এবং এই কোশ্চেনটা আমি তোমাদেরকে বলতেছি এটা 5 স্টার ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো আমরা সবাই কিন্তু মোটামুটি একটা ঘটনা জানি যে আমাদের এই যে একটা গর্ভাশয়, হ্যাঁ? এই যে একটা গর্ভাশয়, গর্ভাশয়ের অভ্যন্তরে কি থাকে বলতো? সরি একটু বাঁকা হয়ে গেল। এই যে সুন্দর একটা কি থাকে? ডিম্বক থাকে, তাই না? একটা কি থাকে? ডিম্বক থাকে। ওই ডিম্বকের মধ্যে নিউসেলাস টিস্যু থাকে। সেই নিউসেলাস টিস্যুর মধ্যে কি থাকে? আর্কিস্পোরিয়াল কোষ থাকে। সেই আর্কিস্পোরিয়াল কোষগুলা বিভাজিত হয়ে বাইরের দিকে দেয়াল কোষ, ভেতরের দিকে কি প্রাথমিক জনন কোষ তৈরি করে। সেই প্রাথমিক জনন কোষ, এই যে এইখানে কি থাকে বলতো? এরকম এই যে প্রাথমিক জনন কোষ থাকে। কি থাকে বলতো? প্রাথমিক জনন কোষ থাকে এবং সেই প্রাথমিক জনন কোষ এদের মিওসিস কোষ বিভাজন হয়ে কি হয়ে বলতো? এদের মিওসিস কোষ বিভাজন হয়ে, ঠিক আছে? এই যে মিওসিস কোষ বিভাজন হয়ে এইখানে গর্ভাশয়ের ভেতরে যে ডিম্বকের ভেতরে ওরা কি তৈরি করে? এই যে প্রাথমিক জনন কোষ মিওসিস হয়ে চারটা কি তৈরি করে বলতো? চারটা এরকম চারটা তোমার হচ্ছে হ্যাপ্লয়েড। কি বলতো? চারটা হ্যাপ্লয়েড। এর প্রত্যেকেই কি বলতো? হ্যাপ্লয়েড। প্রত্যেকেই কিন্তু কি বলতো? হ্যাপ্লয়েড। চারটা হ্যাপ্লয়েড কি তৈরি করে বলতো? রেণু তৈরি করে, ঠিক আছে? বা হ্যাপ্লয়েড গ্যামেট। কি বলতো? হ্যাপ্লয়েড হচ্ছে গিয়ে কি গ্যামেট তৈরি করে। ওকে, এই জিনিস একটু মাথায় রাখলাম। এখন অধিকাংশ উদ্ভিদের ক্ষেত্রে এই চারটার ভেতরে তিনটাই হচ্ছে নষ্ট হয়ে যায়। কি বলতো? তিনটাই নষ্ট হয়ে যায়। এই যে তিনটাই কি হয়ে যায় বলতো? নষ্ট হয়ে যায়। তাহলে বাকি কয়টা থাকে বলতো? একটা না? এই একটা থেকেই এর ডিম্বকের ভেতরে বাকি অংশ তৈরি হয় এবং এইটা যে সকল উদ্ভিদে হয় তাদেরকে আমরা মনোস্পোরিক বলি। কি বলি বলতো? মনোস্পোরিক। অনেক উদ্ভিদ আবার এরকম আছে যে চারটা না মানে তিনটা না, দুইটা বেঁচে থাকে, দুইটা নষ্ট হয়ে যায়। তখন ওই দুইটা যে বেঁচে থাকতেছে সেইখান থেকেই পুরা ডিম্বকের ওই যে প্রতিপাদ কোষ ওইগুলো তৈরি হয়, সেটাকে আমরা বাইস্পোরিক বলি। আবার কোন উদ্ভিদে দেখা যায় যে না, চারটাই বেঁচে থাকে, ওই চারটা মিলেই কি তৈরি করে বলতো? ওভারঅল ডিম্বকের ভিতরে সব কোষ তৈরি করে, সেটাকে আমরা কি বলি বলতো? টেট্রাস্পোরিক বলে থাকি।
তো আমরা যদি এই ছবিটা দেখি, খেয়াল করো, এই যে এইখানে বুঝাইছে কি, যে দেখো এই যে 3টা কোষ নষ্ট হয়ে গেছে আর একটা কোষ থেকেই পুরা গর্ভাশয়ের পুরা বাকি মানে ডিম্বকের ভিতরে বাকি কোষগুলো বোঝানো হয়েছে। তার মানে এবার একটা মনস্পরিক ঘটনা এখানে ঘটবে। কি বলতো? একটা মনস্পরিক। কি বলতো? একটা মনস্পরিক, একটা মনস্পরিক একটা ঘটনা এখানে ঘটবে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে দেখো, সেই ক্ষেত্রে তোমার এই যে গর্ভাশয়ের মধ্যে মাত্র বেঁচে থাকবে কয়টা বলতো? বেঁচে থাকবে একটা কোষ, তাই না? এই যে একটা কোষই বেঁচে থাকবে, তাই তো? কয়টা কোষ বেঁচে থাকবে? একটা কোষ। এবং এই একটা কোষ এটা কিন্তু কি বলতো? হ্যাপ্লয়েড। এবং এইখান থেকেই পরবর্তী পুরা গর্ভাশয়ের বাকি সবকিছু বা ডিম্বকের ভেতরে বাকি সবকিছু তৈরি হবে। কিভাবে তৈরি হবে? আসো আমরা এটা একটু আলাদা একটা চিত্রের মাধ্যমে শো করি। তো ফার্স্টে দেখো, এই যে একটা হ্যাপ্লয়েড কি আছে বলতো? একটা গ্যামেট আছে না? একটা গ্যামেট আছে। এই গ্যামেটের ফার্স্টে একবার কি হবে বলতো? মিওসিস হবে, মাইটোসিস হবে। কি বলতো? মাইটোসিস। মাইটোসিস। দেখো একটা জিনিস মনে রাখবা, যে হচ্ছে গ্যামেট তার কিন্তু আর মিওসিস হইতে পারবে না, তার বাকি যা কিছু হবে সবকিছু কি বলতো? মাইটোসিস হবে। মাইটোসিস হইলে, ঠিক আছে, এবং মাইটোসিস কয়বার হবে? মাইটোসিস হবে হচ্ছে গিয়ে কি একবার। কয়বার বলতো? একবার মাইটোসিস হবে, ঠিক আছে? এখানে একটু বারটা ইম্পর্টেন্ট, একবার মাইটোসিস হবে। হইলে কি হচ্ছে দেখো তো, এইখানে ডিম্বকের মধ্যে 2টা কোষ তৈরি হবে। এই একটা হ্যাপ্লয়েড কোষ, এই আরেকটা কি? হ্যাপ্লয়েড কোষ। এইবার এই 2টা কোষ 2 পোলের দিকে চলে যাবে, ঠিক আছে? এই পোলের দিকে চলে যাবে, আর এ হচ্ছে ডিম্বক রন্ধ্র যেই পাশে আছে এই পোলের দিকে চলে যাবে। যাওয়ার পরে এরা প্রত্যেকেই আবার 2বার কি বলতো? 2বার কি করবে বলতো? মাইটোসিস করবে। 2বার মাইটোসিস করবে। 2বার মাইটোসিস করলে এই পাশে 4টা কোষ, এই পাশেও কি 4টা কোষ তৈরি হবে। তাই না? এই যে কি ছিল বলতো? এই যে হচ্ছে আমাদের সেই রন্ধ্রটা, ঠিক আছে? এবং 2বার করে মাইটোসিস করার ফলে এই পাশে 4টা কোষ। কয়টা কোষ বলতো? 4টা। 1 2 3 4, 1 2 3 4, রাইট? 4টা কোষ। এবং এই পাশের সবগুলাই কিন্তু কি? হ্যাপ্লয়েড। আবার এই পাশের সবগুলোও কিন্তু কি বলতো? হ্যাপ্লয়েড। এইবার প্রত্যেক পাশ থেকে একটা করে, কয়টা করে বলতো? একটা করে হ্যাপ্লয়েড কোষ ঠিক মাঝখানে এসে মিলিত হয়ে যাবে। তাহলে প্রত্যেক পাশ থেকে যদি একটা করে কোষ মাঝখানে এসে মিলিত হয়ে যায়, তো দেখো তো তখন ছবিটা কিরকম হবে? তখন ছবিটা দেখতে অনেকটা এরকম লাগবে না? যে এই পাশে 3টা কোষ আছে, এই পাশেও 3টা কোষ আছে, এবং এই পাশে ছোট একটা রন্ধ্রও কিন্তু আছে। কি আছে বলতো? একটা ছোট একটা ডিম্বক রন্ধ্র আছে। আর মাঝখানে প্রত্যেক পাশ থেকে একটা করে হ্যাপ্লয়েড কোষ। এই যে একটা হ্যাপ্লয়েড কোষ, আর তার সাথে এই যে আরেকটা হ্যাপ্লয়েড কোষ মিলিত হয়ে কি এখানে বড় একটা কোষ কি তৈরি করছে না? এইবার দেখো, এইটাই হচ্ছে আমাদের ওই উদ্দীপকের ছবিটা। এবার আসো এটার নামটা আমরা একটু জানি, যে আমাদের ডিম্বক রন্ধ্র যেই পাশে আছে, এই পাশে সবচেয়ে বড় যে মাঝখানের কোষটা তার নাম হচ্ছে ডিম্বাণু। কি বলতো? তার নামই হচ্ছে ডিম্বাণু। এবং ডিম্বাণুর 2 পাশে ওকে যে সাহায্য করতেছে এর নাম হচ্ছে সাহায্যকারী কোষ। কি বলতো? সাহায্যকারী কোষ। এবং ডিম্বাণুর ঠিক অপোজিট পাশে যে 3টা কোষ আছে যার নাম কি বলতো? প্রতিপাদ কোষ। কি বলতো? প্রতিপাদ কোষ। এবং আর সবাই কিন্তু হ্যাপ্লয়েড। আর মাঝখানে কি বলতো? একদম মাঝখানে যে কোষটা আছে, যেটা 2টা হ্যাপ্লয়েড কোষ একসাথে মিলিত হয়ে তৈরি হয়েছে, সেটার নাম হচ্ছে কি বলতো? ফিউশন। কি বলতো? ফিউশন বা সেকেন্ডারি নিউক্লিয়াস। কি বলতো? সেকেন্ডারি নিউক্লিয়াস। এবং এইটাই কিন্তু একমাত্র ডিপ্লয়েড। কি বলতো? একমাত্র ডিপ্লয়েড এইখানের কোষ। তো আমরা যখন এই পুরো জিনিসটা ব্যাখ্যা করব, তখন আমাদের এই যে বলতে হবে যে ডিম্বকের ভিতরে প্রাথমিক জনন কোষ থাকে, সেইখান থেকে মিওসিস হয়ে 4টা কি বলতো? হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করে, যার মধ্যে 3টাই নষ্ট হয়ে যায় এবং বাকি একটা গ্যামেট অবশিষ্ট থাকে। সেই একটা গ্যামেটের একবার মাইটোসিস হয়ে 2টা কি বলতো? হ্যাপ্লয়েড কোষ তৈরি করে, যেই 2টা প্রান্তের দিকে চলে যায় ডিম্বকের ভেতরে। এবার 2 প্রান্তে যাওয়ার পরে প্রত্যেকটা হ্যাপ্লয়েড কোষের আবার 2বার করে মাইটোসিস কোষ বিভাজন হয়, প্রত্যেক পাশে 4টা করে কোষ তৈরি করে, এবং প্রত্যেক পাশে 4টা করে কোষ থেকে একটা করে কোষ মাঝখানে এসে মিলিত হয়ে যায়, সেটাকে আমরা ফিউশন নিউক্লিয়াস বলি। আর তারপরে বাকিগুলোর নাম বলে দিলে এবং এই ছবিগুলো আঁকলেই কিন্তু কি অ্যান্সারটা একদম ফুল কমপ্লিট হয়ে যায়, এবং তুমি ফুল নাম্বার এখানে ক্যারি করতে পারবা, কোনো সমস্যা নাই। এখান থেকে কিছু সিলেক্টিভ প্রশ্ন আসে, বাট দেখো প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কি লাগতেছে? ছবির সাহায্য লাগতেছে।
তো এটা আমরা পারলাম। এবার দেখো খেয়াল করো, উদ্দীপকের বিতে নির্দেশিত ওয়াই সৃষ্টির প্রক্রিয়ার বা প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো। খেয়াল করো, এই যে ওয়াইটা, এই ওয়াই দেখো তো কি বুঝাইছে, এই যে ওয়াই এর এখানে কি দুইটা গ্যামেট বুঝাইছে না, দুইটা কি বলতো গ্যামেট বুঝাইছে না। ওই যে মনে আছে দুইটা গ্যামেটের মধ্যে দেখো, এই যে খেয়াল করো, আমরা এই ছবিটা আঁকছিলাম অনেক সুন্দর করে। দুইটা গ্যামেটের ভিতরে একটা গ্যামেট মিলিত হয় কি ডিম্বাণুর সাথে, যে হচ্ছে ভ্রূণ তৈরি করে, আর আরেকটা গ্যামেট মিলিত হয় সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে, মিলিত হয়ে একটা ট্রিপলেট কি তৈরি করে, শস্য তৈরি করে, তাই না? তাহলে এইবার বুঝতে পারতেছো যে আমাদের এখানে দুইটা গ্যামেট থাকার প্রয়োজনীয়তা কি, যেন এরা কি তৈরি করতে পারে, ভ্রূণ, কি বলতো, এরা একজন ডিম্বাণুর সাথে, কি বলতো, একজন ডিম্বাণুর সাথে মিলে যেন কি তৈরি করতে পারে, ভ্রূণ তৈরি করতে পারে। সেই ভ্রূণটারই কি হবে, বারবার কোষ বিভাজন হয়ে হয়ে তো পুরা কি বলতো উদ্ভিদের বডিটা ভিতরে তৈরি হবে, রাইট? আর আবার কি তৈরি করবে বলতো, আর একজন হচ্ছে ওই যে সেকেন্ডারি নিউক্লিয়াস, কি সেকেন্ডারি নিউক্লিয়াস, এর সাথে মিলিত হয়ে কি তৈরি করে বলতো, শস্য তৈরি করে। কি তৈরি করে বলতো, শস্য বা শ্বাস তৈরি করে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতেই পারতেছি এর প্রয়োজনীয়তা কি। এবং দেখো ঘ নাম্বারের জন্য আসছে, তো ঘ নাম্বারের জন্য যদি আসে তখন আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই ছবিটা তো আঁকবা, তার সাথে নিষেকের ছবিটা দেখাই দিবা, এবং তারপরে বলবা যে এখানে দুইটা গ্যামেট একজন ডিম্বাণুর সাথে মিলে ভ্রূণ তৈরি করে, সেই ভ্রূণটারই বারবার কোষ বিভাজন হয়ে পুরা কি বলতো বডিটা তৈরি করতেছে, এবং আরেকজন সে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলে মানে ট্রিপলয়েড কি বলতো শস্য তৈরি করতেছে। ঠিক আছে, যেখানে তার ওই যে খাদ্য এগুলো হচ্ছে সঞ্চিত থাকে। ব্যাস, শেষ। এবার দেখো খেয়াল করো কি বলছে, উদ্দীপকে ফল এবং বীজ তৈরিতে উদ্দীপক উল্লেখিত চিত্র দুটির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। দেখো খেয়াল করো, এইখানে ফল এবং বীজ, দেখো খুবই মজার একটা কনসেপ্ট। আমার যখন নিষেক হবে, নিষেক হওয়ার পরেই তো কি ঘটনাটা ঘটবে বলতো, আমার এই যে পুরা গর্ভাশয়টা এটা কি ফলে পরিণত হবে, এবং এর ভেতরে ডিম্বকটা কি বীজে পরিণত হবে, আর ডিম্বকের ভেতরে কি থাকে যে সেকেন্ডারি নিউক্লিয়াস, সেটা হচ্ছে বীজের ভেতরে শ্বাসে পরিণত হয়, তাই না? তো আনলেস আনটিল এই এন এর গ্যামেটের সাথে এম এর হচ্ছে কি হয় বলতো মিলন হবে বা নিষেক হবে, ওই জিনিসগুলো তো তৈরি হবে না। আর ওই জিনিসগুলো তৈরি না হইলে একটা উদ্ভিদের পরবর্তী যে বংশধর সেটা তো কি বলতো হুমকির সম্মুখীন হবে, রাইট? তার মানে খেয়াল করো, ওই যে আমাদের ফল এবং বীজ তৈরিতে কি বলতো এদের গুরুত্ব অপরিসীম, কারণ কি এদের নিষেক ছাড়া কি হবে না বলতো, ফল এবং বীজ তৈরি হবে না। তো এই কথাগুলো তো তুমি বলবা, বাট ওই যে দেখো এটা ঘ নাম্বারের জন্য, তখন তাহলে তোমার করতে হবে কি জানো, আবার ওই যে নিষেকের ছবিটা ফার্স্টে আঁকতে হবে, কি বলতো নিষেকের কি বলতো ছবিটা ফার্স্টে আঁকবা। ছবিটা আঁকার পরে ওই যে নিষেকের পরিণতি, কি বলতো নিষেকের পরিণতি, ওই পরিণতিগুলো ব্যাখ্যা করবা। তাহলে বলবা এই নিষেক না হইলে তো এই জিনিসগুলো সম্ভব হবে না, তাহলে একটা উদ্ভিদের কি বলতো বংশধরগুলো আস্তে আস্তে থেমে যাবে। ব্যাস, অ্যান্সারটা কমপ্লিট। এইবার দেখো এইখানে দুইটা ঘটনা বলছে, একটা হচ্ছে এম আর একটা হচ্ছে এন। দেখো এম প্রক্রিয়ায় কি হচ্ছে, এম প্রক্রিয়ায় তোমার একটা এটা হচ্ছে পরাগরেণু, কি বলতো একটা পরাগরেণু, পরাগরেণু কি বলতো একটা পরাগরেণু, এবং সেই পরাগরেণুটা কি হয়েছে বলতো এম প্রক্রিয়ায় ওই যে এখান থেকে একটা পরাগ নালী তৈরি হয়েছে, তার ভিতরে দুইটা গ্যামেট আছে, সেইটা একটা ওই যে গর্ভাশয়ের ভেতরে যে মিলিত হচ্ছে, তার মানে এটা হচ্ছে একটা উদ্ভিদের কি বলতো উদ্ভিদের সাধারণ প্রজনন, কি বলতো একটা উদ্ভিদের কি বলতো নর্মাল প্রজননের ছবি দেওয়া আছে। আর এইখানে কি হয়েছে দেখো তো, ওই পরাগরেণুর ওই হ্যাপ্লয়েড কোষটাকেই আমার ওই যে দেখো তো একটা কাচের যন্ত্রের ভেতরে নিয়ে কালচার করে সেখান থেকে কি বলতো নতুন নতুন আরো এরকম উদ্ভিদ তৈরি করা হচ্ছে, তাই না? খেয়াল করো, তো এখানে একটা মজার ব্যাপার আছে, দেখো এইখানে এই যে পরাগরেণু ও কিন্তু হ্যাপ্লয়েড, কি বলতো ও হচ্ছে হ্যাপ্লয়েড। এই হ্যাপ্লয়েড তোমার কোষ নিয়ে কি করছে বলতো টিস্যু কালচার করে হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করতেছে, মানে একটা হ্যাপ্লয়েড লাইন তৈরি করতেছে। তাহলে খেয়াল করে এবার কি বলছে প্রশ্নটা, তাহলে এই প্রক্রিয়াটার কি বলতো ওভারঅল টিস্যু কালচার, রাইট? টিস্যু কালচার, টিস্যু কালচার। তাহলে আসলে এবার আমরা ঘটনাটা দেখি কি বলছে, উদ্দীপকের এম এবং এন প্রক্রিয়ার মধ্যে বৈচিত্র্য সৃষ্টিতে কোনটা উপযুক্ত। দেখো অবশ্যই বৈচিত্র্য সৃষ্টিতে উদ্ভিদের সাধারণ প্রজনন এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ কি তুমি যদি দেখো খেয়াল করো একটা নির্দিষ্ট জাতের উদ্ভিদের স্ত্রী উদ্ভিদের সাথে অন্য একটা তোমার হচ্ছে একটু ভিন্ন একটা পুরুষ উদ্ভিদের যদি তুমি শুক্রাণু নিয়ে
বা তোমার হচ্ছে পরাগরেণু নিয়ে নিষেক করাও, তখন কি নতুন বৈচিত্র্যের বা নতুন বৈশিষ্ট্য কি পাবা বলো, তুমি উদ্ভিদ পাবা, রাইট? এটা হচ্ছে এখানের ব্যাপার। কিন্তু টিস্যু কালচারের ঘটনাটা কি মনে আছে? তুমি এই যে এক্সপ্ল্যান্ট কি বলতো, এক্সপ্ল্যান্ট, এইটা তুমি ঠিক যেই উদ্ভিদের নিবা ঠিক ওই রকমই কি বলতো নতুন নতুন অনেকগুলো উদ্ভিদ তৈরি হবে। তার মানে এইখানে বৈশিষ্ট্যের কোনো কি ঘটবে না বলতো, ব্যতিক্রম ঘটবে না। তাহলে এই যে টিস্যু কালচার কি বলতো, টিস্যু কালচারের কনসেপ্টটা হচ্ছে খুব সিম্পল। আমার এক্সপ্ল্যান্ট কি বলতো, এক্সপ্ল্যান্ট বা স্যাম্পল যেরকম হবে, আমার নতুন উদ্ভিদ কি বলতো, নতুন উদ্ভিদ ঠিক ওই রকমই আমরা পাবো। ক্লিয়ার? বাট এইখানে কি হচ্ছে বলতো, সাধারণ প্রজননে পরাগ রেণু, ধরো এইটা হচ্ছে গিয়ে কি এই এক্স ধরনের, আর তার সাথে হচ্ছে গিয়ে কি এই যে স্ত্রী রেণু কি বলতো, স্ত্রী রেণু, এইটা কথার কথা, এটা হচ্ছে ওয়াই ধরনের কি বলতো, ওয়াই ধরনের। এবং তুমি এদের যখন মিলন করবা তখন দেখবা এমন একটা উদ্ভিদ জেড তৈরি হবে যার মধ্যে এক্স এর ক্যারেক্টারিস্টিক্সও আছে, আবার ওয়াই এর ক্যারেক্টারিস্টিক্সও আছে। তার মানে কি নতুন উদ্ভিদ তুমি পেয়ে যাচ্ছ বা নতুন জাত পেয়ে যাচ্ছ। তো ঘটনাটা খুব সিম্পল, নিজের মতো করে ব্যাখ্যা করে দিবা, তাহলেই হয়ে যাবে। এইবার দেখো কি বলছে যে এইখানে নিষেকের পর উদ্দীপকের পরিণতি সৃষ্টি উপাদানের ভূমিকা বিশ্লেষণ করা। আচ্ছা কি বলছে, নিষেকের পরে উদ্দীপকের পরিণতিতে সৃষ্টি উপাদানের ভূমিকা বিশ্লেষণ করো। ওই যে নিষেকের পরে এই যে ডিম্বকের কোন অংশটা কিসে পরিণত হয় এবং সেগুলো কেন গুরুত্বপূর্ণ ওইটাই ব্যাখ্যা করতে বলছে। তো এই যে ডিম্বাণু ভ্রূণে পরিণত হয়, যে এখান থেকে ওর পুরো বডি তৈরি হবে। তারপরে যে সাহায্যকারী কোষ, প্রতিপাদ কোষ, এরা কি বলতো নষ্ট হয়ে যায়। আর এই যে মাঝখানে কি থাকে, মাঝখানে একটা সেকেন্ডারি নিউক্লিয়াস, এটা হচ্ছে শস্যে পরিণত হয়, যার মধ্যে কি থাকে, কিছু খাদ্য সঞ্চিত থাকে, যেটা হচ্ছে উদ্ভিদের বেড়ে ওঠায় বা ওর বীজের গঠনে কি করে বলতো সাহায্য করে। তো ওই জিনিসগুলা, ওই যে ফার্স্টে নিষেকের পরে আগে এবং পরে পরিণতিগুলো লিখবা, তারপর ওদের গুরুত্বটা এক লাইন করে ব্যাখ্যা করে দিবা, তাহলে অ্যান্সারটা কি বলতো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? এবং যারা ওই যে বেশি নাম্বার পাইতে চাও, শর্টকাট করে কি বলতো নিষেকটাও দেখাই দিতে পারো। এবার দেখো একটা সম্ভাব্য প্রশ্ন কি বলছে যে ডক্টর কবির আম, লিচু, তরমুজ গাছ নিয়ে গবেষণা করছেন। তিনি দেখলেন যে এক বিশেষ প্রক্রিয়ায় এদের ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হয়ে জাইগোট তৈরি করে, তাই না? ওকে, খেয়াল করো, ডক্টর কবিরের উদ্ভিদগুলোর বিশেষ প্রক্রিয়াটা কি করে বলতো হচ্ছে বিশ্লেষণ করো। দেখো খেয়াল করো, এই যে আম, লিচু, তরমুজ, তাই না? এই যে খেয়াল করো, এইটা হচ্ছে কি একটা বিশেষ প্রক্রিয়ায় এদের এদের ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হয়ে জাইগোট তৈরি করে। দেখো খেয়াল করো, এই যে তোমার জাইগোটটা যে তৈরি করতেছে, তাই না? এই যে শুক্রাণু এবং ডিম্বাণু, খুব সিম্পল, এটা হচ্ছে ওই যে বিশেষ প্রক্রিয়া, এটা আসলে কি বলছে জানো, এটা আসলে ওই যে আমাদের উদ্ভিদের বলতো, উদ্ভিদের যে প্রজনন বলতো, সেই প্রজনন ওইটাই বলছে। এখন দেখো এইটা কেন উদ্ভিদের প্রজনন হইলো, কেন এই চ্যাপ্টারের বাকি জিনিস পার্থেনোজেনেসিস এগুলো হইলো না? কারণ পার্থেনোজেনেসিস ওইগুলো হচ্ছে আমরা কৃত্রিম ভাবে করি, এবং পার্থেনোজেনেসিস ওইগুলোতে তোমার দেখা যায় যে কি হয় বলতো, ঘটনাটা হচ্ছে গিয়ে কি যে হ্যাপ্লয়েড তোমার হচ্ছে গিয়ে কি যে কোনো একটা সোর্স থেকেই উদ্ভিদগুলো তৈরি হয়। এখানে যেহেতু এত বেশি কিছু বলে নাই, বলছে যে একটা ডিম্বাণু হ্যাপ্লয়েড, আবার একটা শুক্রাণু হ্যাপ্লয়েড, এরা নর্মাল মিলিত হয়ে কি তৈরি করতেছে, উদ্ভিদটা তৈরি করতেছে। তার মানে এটা হচ্ছে উদ্ভিদের সাধারণ কি বলতো প্রজনন। ঠিক আছে? তাইলে কি দেখাবে বলতো, ওই যে এর নিষেকের ছবিটা দেখাই দিবা, কি বলতো এর নিষেকটা ব্যাখ্যা করবা, তাহলেই হয়ে যাবে। এবং তারপর কি বলছে, উক্ত প্রক্রিয়াটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ। দেখো এটার অ্যান্সারটা আরো সিম্পল। ওই যে খেয়াল করে মনে আছে, এই যে নিষেক প্রক্রিয়া, কি প্রক্রিয়া বলতো, এখানে নিষেক প্রক্রিয়া, এই নিষেক প্রক্রিয়ার ওই যে ফলাফল কি বলতো, ফলাফল মানে আগে কি হয় পরে কি হয়, ঠিক আছে? ওই জিনিসটা ব্যাখ্যা করলেই হয়ে যাচ্ছে যে নিষেক না হইলে তো আমরা কি পাইতাম না, ফল পাইতাম না, ফলের ভিতরে বীজ পাইতাম না, শস্য পাইতাম না, এগুলো পাইতাম না। সো ওই কথাটাই এখানে আবার ব্যাখ্যা চাইছে, ব্যাস। খুব সিম্পল একটা প্রশ্ন। এবার দেখো সিলেট বোর্ডে আসা কোশ্চেন, দেখো উদ্দীপকে ই এর বস্তুর বিকাশ বর্ণনা করো। দেখো খেয়াল করে যে ইটা কি জানো, ইটা হচ্ছে একটা আমার পরাগরেণু। মনে আছে আমি বলছিলাম যে পরাগরেণুর 4টা কোষ একসাথে থাকতে পারে বা আলাদা থাকতে পারে, তাই না? ওই যে সেই ঘটনাটা এখানে বোঝানো হয়েছে। তো পরাগরেণু থেকে
কিভাবে পরাগ নালিকা তৈরি হলো, এই যে পরাগ রেণুর কি বলতো, আমি খুব সুন্দর করে গঠনটা দেখাইছিলাম যে পরাগ রেণুর ভেতরে কি হ্যাপ্লয়েড কোষ থাকে, ওইটাই বিভাজিত হয়ে ভিতরে একটা রেণু এবং বাইরের দিকে কি তৈরি করে, একটা নালিকা কোষ তৈরি বা নালিকা নিউক্লিয়াস তৈরি করে, যেটাই হচ্ছে গিয়ে কি নিষেকের সময় নালী তৈরি করে। ব্যাস ওই জিনিসটাই এখানে হচ্ছে গিয়ে কি ব্যাখ্যা করতে বলছে, আর কোনো কিছুই লাগবে না। সো এই জিনিসটা যখন বলবে তখন আমরা কি করবো বলতো, পরাগ রেণু কি বলতো, পরাগ রেণুর কি করবো বলতো, একটা চিত্র আঁকবো এবং সেই চিত্রটা কেমন হবে মনে আছে, ওই যে এর বাইরের দিকে হচ্ছে গিয়ে কিরকম খাঁচকাটা খাঁচকাটা, আর ভেতরের দিকে হচ্ছে সুন্দর কি রাউন্ড থাকবে, এবং এর এই ভেতরের ত্বক থেকে কি বের হয় বলতো, একটা এরকম সুন্দর একটা হচ্ছে গিয়ে কি নালিকা নিউক্লিয়াস বের হয়ে যাবে, এবং এই হ্যাপ্লয়েড কোষটাই আস্তে আস্তে কি বলতো নিচের দিকে নামবে, নেমে দুইটা কি তৈরি করবে, পুং গ্যামেট তৈরি করবে, দুইটা কি তৈরি করবে, পুং গ্যামেট তৈরি করবে। তো এই ছবিটা এখানে চাইছে, আর কোনো কিছু লাগবে না। আর এর গঠন টঠন চাইলে বলতে পারো যে বাইরের দিকের ত্বকটার নাম হচ্ছে এক্সাইন, ভেতরটার নাম হচ্ছে ইনটাইন, এগুলো বললেই হয়ে যাবে। যৌন জননের ক্ষেত্রে ই এবং এফ এর গুরুত্ব বিশ্লেষণ করো। দেখো এটা তো মানে একটা ওই যে বাংলায় রচনা লেখার মতো, যে আমাদের যৌন জননের ক্ষেত্রে কি ডিম্বাণু আর কি বলতো শুক্র মানে পুংরেণুর কি বলতো মিলন প্রয়োজন, কারণ এদের মিলন হইলেই তো কি বলতো ডিপ্লয়েড একটা উদ্ভিদ তৈরি হবে, তাই না? ওই জিনিসটা এখানে ব্যাখ্যা চাইছে। এবং যদি তোমরা আরো সুন্দর করে অ্যান্সার করতে চাও তখন কি করবা, এদের আবার সেই নিষেকের ছবি দেখাবা। কিসের ছবি দেখাবা, নিষেক। দেখো নিষেকটা কেন আমি বুঝাইলাম, এদের আবার কিসের ছবি দেখাবা, নিষেকের ছবি দেখাবা। তারপরে নিষেকের কি বলতো তার সাথে এর পরিণতিগুলা ব্যাখ্যা করবা, পরিণতিগুলো ব্যাখ্যা করবা, তাহলেই কি হয়ে যাবে, ওভারঅল হচ্ছে একটা সুন্দর একটা অ্যান্সার প্রিপেয়ার হয়ে যাবে, যে নিষেক না হইলে তো এটা হইতো না, এই পরিণতি হইতো না। তাহলে এই পরিণতি না হইলে তো আমরা মানে পুরা আমরা যারা প্রাণী আমরা তো আসলে দিন শেষে উদ্ভিদের উপরই নির্ভরশীল, উদ্ভিদের এই ফলের উপরই নির্ভরশীল, তাই না? এই যে ধরো ফল বলতে আসলে কি বোঝায়, এই যে ধরো তুমি যে লাউ খাও, এটা কিন্তু লাউ গাছের একটা ফল, বুঝতে পারছো? কুমড়া খাও, কুমড়া গাছের কি বলতো ফল। দিন শেষে আমরা তো এদের উপরে নির্ভরশীল। সো নিষেক যদি না হইতো তখন কিন্তু প্রাণী জগতে আমরা যারা বসবাস করি আমরা কিন্তু খাদ্যের একটা ঘাটতি পাইতাম, আমরা একটা অনাহারে হচ্ছে মারা যাইতাম। ব্যাপারটা হচ্ছে খুব সিম্পল। এরপর দেখো চিটাগাং বোর্ড, তারপর হচ্ছে গিয়ে কি দিনাজপুর বোর্ড, দুই জায়গায় আসছে এই কোশ্চেনটা। খেয়াল করো কি বলছে, উদ্দীপকের ক চিত্রে প্রদর্শিত আর এর পরিস্ফুটন ব্যাখ্যা করো। খেয়াল করে এই আর এর পরিস্ফুটনটা কি দেখো তো, এই যে আরটা বলতে কি বোঝাচ্ছে দেখো তো, আর বলতে এখানে সিম্পল কি পরাগরেণু, কি বলতো পরাগরেণু বুঝাইছে, তাই না? তো পরাগরেণু, এই যে পরাগরেণু, পরাগরেণুর বিকাশটা দেখো তো, এই যে পরাগরেণুর বিকাশ বলতে একদম ওই যে প্রথমের ওই ছবিটাই, যে আমাদের এই যে সরি এই যে এই ছবিটা পুংকেশর থেকে পরাগধানী আর্কেস্পোরিয়াল কোষ থেকে শুরু করে একদম এই পর্যন্ত এর যে বিকাশটা, এটা হচ্ছে পরাগরেণুর কি বলতো বিকাশ। তো আমরা আই গেস বুঝতে পারছি যে এটা অ্যান্সার কিভাবে করতে হবে, তো আমরা এটা পারবো। এবার দেখো চিত্র এ আর বি, দেখো বুঝাইছে যে এটা কি বলতো একটা পরাগরেণু থেকে যে নালিকা বের হয়ে গেছে, এবং এই দেখো দুইটা কি বলতো গ্যামেট, দুইটা হ্যাপ্লয়েড গ্যামেট বুঝাইছে। আর এটা হচ্ছে একটা পুরা কি গর্ভাশয়ের ছবি, ওই দেখো নালীটা নামতেছে এবং আস্তে আস্তে নিষেকের দিকে যাচ্ছে। উদ্দীপকে এ এর পরিস্ফুটন ব্যাখ্যা করো, মানে ওই যে আবার সেই পরাগরেণু কি বলতো পরাগরেণুর পরিস্ফুটন চাইছে। আর দেখো উদ্দীপকের চিত্র বি এর গুরুত্ব বিশ্লেষণ করো। বিটা বলতে আসলে এখানে কি বুঝাইছে, নিষেক বুঝাইছে। কি বুঝাইছে, নিষেক, নিষেক। সো আমরা যেটা করব নিষেকের কি বলতো গুরুত্ব, কি বলতো গুরুত্ব, এবং নিষেকের যখনই আমরা গুরুত্ব ব্যাখ্যা করতে চাবো আগে পরিণতি বলতে হবে, তারপরে ওই যে নিষেক না হইলে কি হইতো ওই জিনিসগুলো ব্যাখ্যা করে দিলেই অ্যান্সারটা প্রিপেয়ার হয়ে যাবে। দেখো এইরকম একটা প্রশ্ন আমরা এর আগেও সলভ করছি। দেখো উদ্দীপকে উল্লেখিত এম এর বিকাশ ব্যাখ্যা করো। ওই যে এম মানে কি বলতো, এম মানে হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইট, কি বলতো স্ত্রী গ্যামেটোফাইট, গ্যামেটোফাইট এটাকে আমরা বলি স্ত্রী গ্যামেটোফাইট। মানে কিভাবে এর ভেতরের সবগুলা জিনিস তৈরি হচ্ছে, এই পুরো জিনিসটাকে আমরা কি বলি বলতো স্ত্রী গ্যামেটোফাইট। দেখো তো এটার অ্যান্সারটা কিরকম হবে, এই যে আমাদের সবার মনে আছে কিনা, এই যে এইখান থেকে শুরু করে ওই যে লাস্ট পর্যন্ত যে তোমার প্রতিপাদ কোষ, সাহায্যকারী কোষ, ফিউশন নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস, এই সব কিছু তৈরি হওয়াটাই কি বলতো স্ত্রী গ্যামেটোফাইটের হচ্ছে পরিস্ফুটন। তো আই গেস আমরা এটাও পারবো। এবার পরের প্রশ্ন দেখো, যশোর বোর্ডে আসা কোশ্চেন, উদ্দীপকে নির্দেশিত এক্স এবং ওয়াই এর মিলন ব্যতীত উচ্চ শ্রেণী উদ্ভিদ যৌনজনের সম্ভব নয়। ইয়েস, দেখো খেয়াল করে যে এক্স কি, এক্স হচ্ছে গিয়ে কি একটা মানে এক্স হচ্ছে গ্যামেট, কি বলতো এক্স হচ্ছে গ্যামেট, রাইট? কোন গ্যামেট, পুং গ্যামেট। আর ওয়াইটা কি বলতো, ওয়াই হচ্ছে ডিম্বাণু, তাই না? এক্স্যাক্টলি, এই গ্যামেটের সাথে যদি আমার ডিম্বাণুর মিলন না হয় তখন তো ভ্রূণ তৈরি হবে না, তাই না?
তখন তো কি হবে না, এই যে গ্যামেট আর ডিম্বাণু এদের মিলনের মাধ্যমে তো কি তৈরি হয়, ভ্রূণ। এবং ডিম্বাণুও হ্যাপ্লয়েড, গ্যামেটও হ্যাপ্লয়েড, তাহলে ভ্রূণটা কি হবে, ডিপ্লয়েড। এবং সেই ভ্রূণের কোষ বিভাজন কি বলতো, কোষ বিভাজিত হয়েই তো কি তৈরি হয় বলতো, পুরা ডিপ্লয়েড হচ্ছে বডিটা তৈরি হয়। ডিপ্লয়েড কি তৈরি হয় বলতো, এরকম বডিটা তৈরি হয়। যে ডিপ্লয়েড কি তৈরি হয়, বডি তৈরি হয়, যেখান থেকেই টোটাল একটা আকার আমরা পেয়ে যাই, বা ডিপ্লয়েড কোষগুলো আবার আমরা রিস্টোর করতে পারি। সো এটাই তো উচ্চ শ্রেণীর উদ্ভিদ, ওরা ডিপ্লয়েড, ওরা আবার এই জননের মাধ্যমে নতুন যে উদ্ভিদ বা নতুন যে বংশ তৈরি করতেছে, ওরাও কিন্তু কি বলতো আমার ডিপ্লয়েড। তার মানে ওভারঅল যদি আমার এই প্রসেস না থাকতো, শুক্রাণু এবং ডিম্বাণু জনন কোষগুলোর হ্যাপ্লয়েড, মানে যারা হ্যাপ্লয়েড ওদের যদি মিলনের ঘটনা না থাকতো, তখন তো ডিপ্লয়েড ওই যে আবার নতুন মানে তোমার উদ্ভিদ রিস্টোর করা কি ছিল না বলতো, পসিবল ছিল না। তো খুব সিম্পল এটা। এবং তোমরা যদি এইটা চাও, তোমরা একটা কাজ করবা, এটাও নিষেকের ছবি সহ দিবা। কি বলতো, নিষেকের ছবি। দেখো মানে এই প্রশ্নগুলোর সমস্যা কি, নিষেকের চিত্র সহ দিতে হবে। দেখো এটা ঘ নাম্বারের জন্য, তার মানে ছোট কিন্তু না, একটু বড়ই। তো ঘ নাম্বারের জন্য আমরা বুঝতে পারতেছি যে বেসিক কনসেপ্টটা আসলে 4-5 লাইনের, বাট ঘ নাম্বারের জন্য 4-5 লাইন লিখলে তো আসলে আমরা পরিপূর্ণ মানে নাম্বার পাবো না। তো সেই ক্ষেত্রে নিষেকের ছবিটা আবার দেখাই দিয়ে তখন নিষেকের ওই গুরুত্ব বা পরিণতি ওইগুলা ব্যাখ্যা করা দিলেই হয়ে যাবে। আর তার সাথে এই ভ্রূণের কথাটা একটু বেশি করে হাইলাইট করবা। এবার দেখো কি বলছে, ঢাকা বোর্ড 17, বরিশাল বোর্ড, চিটাগাং বোর্ড 19, এইসব জায়গায় আসে একটা কোশ্চেন যে উদ্দীপকে উল্লেখিত চিত্রের বিভিন্ন অংশের নিষেকত্বর পরিণতি ব্যাখ্যা করো। ওই যে দেখো, খেয়াল করো, খুব সিম্পল। এই যে আমার এই যে প্রতিপাদ কোষও কিসে কনভার্ট হয়, সেকেন্ডারি নিউক্লিয়াস কিসে কনভার্ট হয়, ডিম্বাণু, সাহায্যকারী কোষ বা ওভারঅল ডিম্বক। ওই যে নিষেকের পরিণতি, কি বলতো, নিষেকের পরিণতি, নিষেকের পরিণতি এইখানে আবার বলেই দিছে। সো ওইটা জাস্ট খালি ব্যাখ্যা করবা, আর কোনো কিছু লাগবে না। এইবার দেখো একটা রাজশাহী বোর্ড 21 আসা কোশ্চেন, এবং কোশ্চেনটা আমার ব্যক্তিগত অনেক ফেভারিট একটা কোশ্চেন। উদ্দীপকের এতে তোমার হচ্ছে গিয়ে কি বর্ণিত প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। দেখো কি হয়েছে, দেখো যে এতে কি হয়েছে, আসলে এই ছবিটা পুরোপুরি ক্লিয়ার না, বাট আমরা যতটুকু বুঝতে পারতেছি এইখানে এই যে ধরো এতে খেয়াল করো, এই যে হচ্ছে একটা গাছের অংশ, এর সাথে অন্য একটা গাছের অংশর কি করা হয়েছে, এরকম জোড়া দেওয়া হয়েছে। এই যে এই জিনিসটাকে আমরা কি বলি জানো, গ্রাফটিং। কি বলি বলতো, গ্রাফটিং বলি। কি বলি বলতো, গ্রাফটিং বলি। এই গ্রাফটিং আমরা কি করি, গ্রাফটিং এ আমরা একটা ধরো বড় গাছ, কি বলতো, একটা বড় গাছ যেটাকে আমরা কি বলি, স্টক বলি। কি বলি বলতো, একটা স্টক বলি। সেই স্টকের সাথে ভিন্ন জাত, কি বলতো, ভিন্ন একটা জাত, ধরো কথার কথা এই স্টকটা হচ্ছে গিয়ে কি আম গাছের, কি বলতো, আম গাছের, মানে এটা আম গাছের একটা ডাল। এই আম গাছের একটা ডালের একটা জায়গায় কেটে আমরা ওইখানে করছি কি জানো, জাম গাছ। কি গাছ বলতো, জাম গাছের একটা ডাল, ওইখানে হচ্ছে আমরা জোড়া লাগাই দিছি। জোড়া লাগাই দিলে কি হবে জানো, ঘটনাটা তখন এরকম হবে না, যে আমার দেখো তো ঘটনাটা এরকম হবে না, যে এটা ছিল কি জাম গাছ আর এটা কি বলতো আম গাছ। তো তখন এই জাম গাছের যে ডালটা আছে, এই ডালটা করবে কি জানো, এই আম গাছ থেকে হচ্ছে পুষ্টিগুলা কি করে বলতো, শোষণ করে নিবে। কি বলতো, পুষ্টি কি করে নিবে বলতো, পুষ্টি শোষণ করে নিবে। এই আম গাছের এই ডাল থেকে পুষ্টি শোষণ করে কোন দিকে নিয়ে যাচ্ছে, সব উপরের দিকে জাম গাছের দিকে নিয়ে যাচ্ছে। এবং আস্তে আস্তে এইখান থেকে জাম গাছের কি বলতো এরকম নতুন নতুন এরকম ডালপালা গজাবে, তাই না, তারপর সেখানে পাতা হবে এবং একটা টাইমে কি বলতো সেখানে ফলও ধরবে, তাই না। তো তার আগে আমরা করবো কি জানো, গাছটা যখন একটু বড় হয়ে যাবে, যে যখন ধরো এর শিকড়টি করে এখান থেকে তৈরি হয়ে যাবে, তখন এটাকে আলাদা করে ফেলে মাটিতে পুঁতে দিব। তো এইভাবে ধরো একটা নির্দিষ্ট গাছের যে কোনো একটা ডালে অন্য একটা ভিন্ন জাতের গাছের ডালের অংশ জুড়ে দেওয়া হয়, যাতে করে ওই নতুন গাছটা ওই পুরাতন গাছের ওই ডাল থেকে কি নিতে পারে বলতো, পুষ্টি এগুলা নিয়ে নিজের গ্রোথ করতে পারে। এবং এই জিনিসটাকে আমরা কি বলি বলতো, গ্রাফটিং বলি। গ্রাফটিং এ দেখো খেয়াল করো, এই যে যেইটা বড় গাছ বা আম, এইখানে এটাকে আমরা স্টক বলি। কি বলি বলতো, স্টক বলি। আর যেই গাছের তোমার হচ্ছে গিয়ে কি ডালটাও সাথে আমরা অ্যাড করছি, সেটাকে আমরা সায়ন বলি। কি বলি বলতো, সায়ন বলি। এবং কনসেপ্টটা খুব সিম্পল। তুমি স্টক আম, এই আম গাছে তুমি কি করছো, জাম গাছের একটা ডাল লাগাইছো, তাহলে জাম গাছে এখন কোন ফল হবে, আম হবে নাকি জাম হবে, তোমরাই বলো। জামই হবে, তাই না। তাহলে এইখানে কিন্তু আমি ফল হিসেবে কি পাবো বলতো, আবার জামই পাবো, তাই না। তার মানে খেয়াল করি যে ফল বা ফুল
এইগুলার চরিত্র যে কোনো গ্রাফটিং আসলে ডিপেন্ড করে কার উপর বলতো? সায়নের উপর, স্টকের উপর না। ঠিক এরকম একটা উদাহরণ দেই, তুমি কাঁঠাল গাছের একটা ডালের একটা নির্দিষ্ট জায়গা কেটে তুমি ওই জায়গায় কি করছো বলতো? ওইখানে পেয়ারা গাছের ডাল লাগাইছো। তাহলে পেয়ারা গাছের ওই ডালের পার্ট থেকে কিন্তু কি হবে বলতো? পেয়ারাই হবে, তাই না? তাহলে এখানে পেয়ারা ছিল কি বলতো? একটা সায়ন, আর ওই যে কাঁঠাল গাছটা যেখান থেকে ওই পেয়ারা গাছের ডালটা পুষ্টি নিচ্ছে ওটা কি ছিল বলতো? স্টক ছিল। তো এরকম দেখবা যে তোমাদের বইতেও এরকম দুইটা এরকম কি দেওয়া আছে? ছবি দেওয়া আছে। তো অ্যান্সারটা হচ্ছে এখানে গ্রাফটিং, জাস্ট খালি যে গ্রাফটিং এ কি করতেছি? একটা সায়ন একটা স্টক কেটে লাগাই দিচ্ছি, পুষ্টি নিচ্ছে, তাই না? এই কথাগুলো ব্যাখ্যা করবা। আর ওই যে ফল ফুলের চরিত্র কার উপর ডিপেন্ড করে? সায়নের উপর ডিপেন্ড করে, তাই না? এই জিনিসটা ব্যাখ্যা করে দিবা, তাহলেই হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা ডান। এবার দেখো কি বলছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে বিয়ের প্রক্রিয়ার উদ্ভিদের সৃষ্টির গুরুত্ব বিশ্লেষণ করা। দেখো খেয়াল করো বিতে কি হইছে? বিতে দেখো একটা উদ্ভিদের একটা অংশ সেটা একটা ব্যাগের মধ্যে ভরা হচ্ছে, তাই না? এই যে ব্যাগের মধ্যে যে ভরা হইলো, এই যে এটাকে আমরা কি বলি বলতো? ব্যাগিং বলি। কি বলি বলতো? ব্যাগিং। এই ব্যাগিং আসলে কার ধাপ জানো? কৃত্রিম সংকরায়ন। কি বলতো? কৃত্রিম সংকরায়ন বা প্রজনন, বা কি বলতো? প্রজননের হচ্ছে গিয়ে কি ধাপ। খুব সিম্পল একটা জিনিস, কৃত্রিম প্রজনন বা সংকরায়নের ধাপ। তো কৃত্রিম প্রজননের হচ্ছে গিয়ে কি গুরুত্ব কিসের প্রেক্ষাপটে? বাংলাদেশের প্রেক্ষাপটে। দেখো খেয়াল করো, এই যে বাংলাদেশে যে ধান আছে, কি বলতো? ধান আছে, নাম শুনছো না? ওই যে বিরি, তোমার হচ্ছে গিয়ে কি সরি বিরি 14, 15, 16, এগুলো আসলে কি জানো? বিড়ি এই শব্দটা আসলে বাংলায় লিখলে আমরা বুঝতে পারি না, বাট এইটার ইংলিশ যে শর্টকাটটা সেটা হচ্ছে BRRI, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। ওরা কি করছে? এই কৃত্রিম সংকরণ করে আমাদের দেশি ধানের সাথে উন্নত কিছু ধানের জিনটাকে মিক্স করে বাংলাদেশেই হচ্ছে হচ্ছে গিয়ে কি করছে? একদম উচ্চ ফলনশীল ধান তৈরি করছে, যাতে কিনা বাংলাদেশের মানুষের যে একটা ধানের চাহিদা বা যে চালের চাহিদা সেটা কি করতে পারে? পূরণ করতে পারে। একই সাথে এই যে তোমার কৃত্রিম সংকরণ করে বাংলাদেশে হচ্ছে গিয়ে কি এই যে কিছু তোমার গম তৈরি করা হয়েছে। এই গমগুলা কি কি দেখো, এই যে আকবর, ঠিক আছে, তারপর কাঞ্চন, বরকত, এরকম নাম দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং এই গমগুলার বৈশিষ্ট্য কি জানো? এরা হচ্ছে উচ্চ ফলনশীল এবং প্রতিকূল পরিবেশেও এরা কি হইতে পারে বলতো? তৈরি হইতে বা মানে বৃদ্ধি হইতে পারে। এছাড়া দেখা গেছে এই কৃত্রিম সংকরণ করে বাংলাদেশে ভুট্টা, বিভিন্ন ফুল যেমন অর্কিড, রাসনা বা টিউলিপ, যেগুলো আগে বাংলাদেশে হইতো না, এই টাইপের মানে ফসল এখন কৃত্রিম সংকরণ করে বাংলাদেশে উৎপাদন করা যাচ্ছে, যার ফলে বাংলাদেশ প্রচুর পরিমাণ অর্থনৈতিকভাবে এখন লাভবান হচ্ছে বাংলাদেশের কৃষকরা। তো মোটামুটি ওই যে কৃত্রিম সংকরণের কি কি ফলাফল বা কি কি ফসল এখন তৈরি করা হচ্ছে এবং এদের গুরুত্ব, এটা ব্যাখ্যা করে দিলে এটার অ্যান্সার কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। পরবর্তী স্লাইডে চলে যাই। তো এখানে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে এম এবং এন দুইটা হচ্ছে গিয়ে কি প্রক্রিয়ার কথা এখানে বলছে। দেখো এই যে এন প্রক্রিয়াটা আসলে কি হচ্ছে দেখো তো, এইখানে এক ধরনের উদ্ভিদ আছে, রাইট? এটা হচ্ছে এক ধরনের উদ্ভিদ, তার সাথে আর একটা উদ্ভিদের কিছু অংশ জুড়ে দিয়ে একটা গ্রাফট তৈরি করা হচ্ছে, যেন এই যে নতুন যে উদ্ভিদটা এখানে জুড়ে দেওয়া হচ্ছে সেখান থেকে আমরা কি পাই বলতো? ফসল পাই। তো এই প্রক্রিয়াটা কি বলতো? যে এন প্রক্রিয়াটা হচ্ছে একটা গ্রাফটিং। কি বলতো? একটা গ্রাফটিং। এবং খেয়াল করো এই গ্রাফটিং এ কিভাবে মাতৃগাছের গুণাগুণ সম্পন্ন ফল পাওয়া যায়। প্রশ্ন হচ্ছে এখানে গ্রাফটিং যখন করতেছি তাহলে মাতৃগাছ কোনটা? মাতৃগাছ কিন্তু এইটাই। খেয়াল করো গ্রাফটিং এ কি থাকে? গ্রাফটিং এ ধরো এই যে ফার্স্ট একটা গাছ থাকে, তাই না? ধরো এইটা হচ্ছে আমার সেই স্টক, কি বলতো? স্টক। এই স্টকের সাথে আমরা কি করতেছি বলতো? এই স্টকটা ধরো এরকম আছে, এই স্টকের সাথে আমরা একটা এই যে সায়ন অ্যাড করে দিচ্ছি না? একটা কি অ্যাড করছি? সায়ন। এইবার এই সায়নটা কি করবে? এই সায়নটা হচ্ছে এই স্টকের কাছ থেকে তোমার হচ্ছে গিয়ে কি মানে পুষ্টি এই উপাদানগুলো নিয়ে সায়নটা হচ্ছে ওর কি বৃদ্ধি করবে, তাই না? এই যে সায়নের কি হবে বলতো? বৃদ্ধি হবে। এখন সায়নটা যদি ধরো কথার কথা এইটা যদি তোমার পেয়ারা গাছের হয়, তাহলে সায়নের যে ডালপালা, সেই ডালপালা থেকেও কি হবে বলতো? এরকম পেয়ারা তৈরি হবে। এরকম কি বলতো? পেয়ারা তৈরি হবে। তো বেসিক কনসেপ্ট হচ্ছে এইটুকু জায়গায় যে আমার সায়নটা ঠিক যেরকম হবে আমি স্টকের সাথে লাগাবো, ওই সায়নটা স্টক থেকে তোমার পুষ্টি গুণাগুণ নিয়ে যখন বৃদ্ধি হবে, তখন ওই সায়ন থেকে সায়ন যে জাতের ওই রকমই কি বলতো? ফলাফল বা ফসল আমরা হচ্ছে পাবো। তার মানে একদম কি বলতো? গাছের গুণাগুণ মানে সায়ন যেই গুণাগুণের
সেই গুণাগুণই কি বলতো ফসল হচ্ছে কি আমরা পাবো। সো এই জিনিসটা তোমরা আশা করি বুঝতে পারবা এবং এই প্রক্রিয়াটা যখন বলবে তুমি করবা কি জানো, এই ছবিগুলো আবার আঁকবা, একে এই যে সায়নটা কি বলতো এরকম দেখাবা যে সায়নটা হচ্ছে পেয়ারা গাছ, তারপর সায়নটা আস্তে আস্তে বড় হচ্ছে, তখন এখান থেকে পেয়ারাই তৈরি হচ্ছে, এরকম একটা ডায়াগ্রামেটিক ছবি এঁকে দিবা, তাহলে মোটামুটি অ্যান্সারটা কি বলতো কমপ্লিট হয়ে যাবে। এইবার দেখো আমাদের অযৌন প্রজনন ওই পার্ট থেকে আরেকটা কোশ্চেন আসছে যে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা বাংলাদেশের ধান গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করতে গিয়ে কিছু উন্নত জাতের ধানের কথা জানতে পারলো, যা বিশেষ এক ধরনের প্রজননের মাধ্যমে তৈরি করা হয়েছে। এই দেখো যে উন্নত জাতের যে ধানগুলা, ওই যে কারা বলতো, ওই যে BRRI বিরি তোমার 14, 15, 16 এইরকম, ঠিক আছে। তারা আরো জানতে পারলো যে বাংলাদেশে এরকম অনেক গবেষণা প্রতিষ্ঠান রয়েছে, যেমন বাংলাদেশে ধানের পরে গম গবেষণা প্রতিষ্ঠান রয়েছে, ঠিক আছে, তারপর ভুট্টা, এগুলো সবই আছে, যেখানে বিভিন্ন উচ্চ ফলনশীল জাত তৈরি করে। উদ্দীপকে আলোচিত বিশেষ প্রজননের কৌশলটা কি করে বলতো, ব্যাখ্যা করো। তো তোমরাই বলো যে কৃত্রিম প্রজনন কি বলতো, সরি কৃত্রিম প্রজননের মধ্যে কৃত্রিম প্রজনন, এই কৃত্রিম প্রজননের মধ্যে যে সংকরণ কি বলতো, সংকরণ, এই সংকরণটা কি তোমরা এখন ব্যাখ্যা করতে পারবা না। এখানে উন্নত জাত মানে কি বলতো, সংকরণ বা সংকর উদ্ভিদ বা হাইব্রিড, কি বলতো হাইব্রিড কি করা বলতো উদ্ভিদের তোমার হচ্ছে তৈরির কি করা বলতো ধাপগুলো এখানে চাইছে। তো আমরা কি জানি যে আমাদের হাইব্রিড উদ্ভিদ, কি উদ্ভিদ বলতো, হাইব্রিড উদ্ভিদ বা সংকর উদ্ভিদ তৈরির ধাপগুলা কি কি। এক নম্বরে আমাদের কি করা বলতো হচ্ছে গিয়ে কি মাতৃ উদ্ভিদ কি করা বলতো নির্বাচন করা, কি করা বলতো মাতৃ উদ্ভিদ নির্বাচন করা। দুই নম্বরে সেই মাতৃ উদ্ভিদের কৃত্রিম তোমার হচ্ছে গিয়ে কি পরাগায়ন সম্পন্ন করা, কি বলতো তার কি করা বলতো হচ্ছে গিয়ে কি কৃত্রিম পরাগায়ন করা। ধরো কথার কথা, আমার কাছে একটা মাতৃ উদ্ভিদ আছে পিওর, ওর সাথে আমি একটু ভিন্ন জাতের কোন একটা উদ্ভিদের কি করাবো বলতো কৃত্রিম পরাগায়ন নিশ্চিত করব। এবং তিন নম্বরে হচ্ছে ওই যে মাতৃ উদ্ভিদ কি বলতো মাতৃ উদ্ভিদের ইমাস্কুলেশন করা, কি বলতো ইমাস্কুলেশন করা। এই ইমাস্কুলেশন জিনিসটা কি, ধরো এই একটা ফুল আছে, ঠিক আছে, এটা হচ্ছে এর গর্ভাশয়, আর এইগুলা হচ্ছে ধরো ওর হচ্ছে কি পুংকেশর, রাইট। সো ইমাস্কুলেশন মানে কি জানো, ওর এই পুংকেশর গুলাকে কাট করে ফেলা, এগুলোকে কাট করে ফেলা যেন ওকে তো আমি কৃত্রিম ভাবে অন্য একটা জাতের সাথে সংকরণ করছি, এবার ও যেন আবার নিজের পুংকেশরের সাথে কি করতে না পারে বলতো স্বপরাগায়ন করতে না পারে। এই জন্য কি করা বলতো ওর পুংকেশর গুলাকে কাট করে দেওয়া, এই প্রক্রিয়াকে আমরা কি বলি বলতো হচ্ছে কি ইমাস্কুলেশন আমরা বলি। এরপরে এই পুরা ফুলটাকে আমরা কি করবো বলতো হচ্ছে গিয়ে কি আমরা হচ্ছে ব্যাগে রাখবো, ঠিক আছে, ব্যাগিং বলে। এরপরে আমরা ক্রসিং করব, তারপরে 6 নম্বরে আমরা লেবেলিং করব, কি বলতো লেবেলিং, যে কি পাচ্ছি কবে পাচ্ছি পুরা ডেট, কি কি দেওয়া হয়েছে কি কি দেওয়া হয় নাই এইগুলো। এরপরে তোমার খেয়াল করো আমাদের কি করতে হবে, 7 নম্বর ধাপে বীজগুলো সংগ্রহ করতে হবে, কি বলতো বীজ সংগ্রহ করতে হবে এখান থেকে। তারপরে সেই 8 নম্বরে সেই কি বলতো বীজগুলা বপন করতে হবে, কি বলতো বীজগুলা বপন করতে হবে। এবং 9 নম্বরে আমাদের লাস্টে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে কি ওর নতুন বংশধর কি করে বলতো নতুন F1 বংশধর কি করা বলতো হচ্ছে গিয়ে কি সৃষ্টি করা। হ্যাঁ, তো এই জিনিসটাই যদি আমি একটু ছবির মাধ্যমে তোমাদেরকে হচ্ছে কি দেখাই, তাহলে যে কোনো একটা মাতৃ উদ্ভিদের কি বলতো, এই যে মাতৃ উদ্ভিদের একটা ফুল আমি নির্বাচন করছি, তাই না, মাতৃ উদ্ভিদ ধরো এটাই হচ্ছে আমাদের মাতৃ উদ্ভিদ, ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের মাতৃ উদ্ভিদ। এই যে মাতৃ উদ্ভিদ ফার্স্টে কি করছি আমি নির্বাচন করছি, আচ্ছা মাতৃ উদ্ভিদের এই যে পুংকেশরগুলো ছিল, ঠিক আছে, মাতৃ উদ্ভিদ নির্বাচন করছি, এটা হচ্ছে গিয়ে কি ধরো এই যে 1 নাম্বার। তারপর তার সাথে ভিন্ন একটা তোমার হচ্ছে গিয়ে কি পরাগরেণু কি করছি সংকরণ করছি, রাইট। তাহলে ধরো এই যে এর সাথে ভিন্ন একটা পরাগরেণু কি করছি বলতো সংকরণ করছি, আর এই দিকে ওর কি আছে বলতো
ওর পুংকেশরগুলো আগের মতোই আছে। এবার এটা হচ্ছে 2 নাম্বার ধাপ। এরপরে 3 নাম্বার কি করছি, ইমাস্কুলেশন করছি, মানে ওর পরাগরেণুগুলোকে আমরা আস্তে আস্তে কেটে ফেলছি, রাইট? তাহলে ওর পরাগরেণু যদি কেটে ফেলি তখন ঘটনাটা কি হচ্ছে দেখো তো, এই যে শুধুমাত্র এইখানে ওই যে ভিন্ন জাতের যে পরাগরেণুটা নিয়ে আসছি ওইটাই থাকতেছে, রাইট? এরপরে এটা হচ্ছে 3 নাম্বার ধাপ। 4 নাম্বারগুলো একসাথে দেবা। পুরো জিনিসটাকে আমরা কি করছি, ব্যাগিং করছি। কি করছি, ব্যাগিং। এই যে একটা ব্যাগের মধ্যে হচ্ছে পুরো জিনিসটাকে আমরা ভরে ফেলছি। তারপরে হচ্ছে ক্রসিং করছি, লেবেলিং করছি। তারপর ফাইনালি এখান থেকে কি পাইছি বলতো, কিরকম ছোট ছোট এরকম কি পাইছি, বীজ পাইছি। ছোট ছোট কি পাইছি, বীজ পাইছি। সেই বীজগুলোকে কি করছি আমরা মাটিতে, কি বলতো, মাটিতে বপন করছি। কি করছি বলতো, এই যে মাটিতে সেই বীজগুলো কি করছি আমরা ছোট ছোট করে ছোট ছোট বীজগুলো কি করছি, বপন করছি। এবং ফাইনালি সেই বীজ থেকে কি হচ্ছে বলতো, বীজ থেকে আমার ওই যে নতুন 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 চারা গাছ, কি বলতো, এই যে নতুন কি হয়েছে বলতো, নতুন চারা গাছ তৈরি হচ্ছে। কি বলতো, নতুন 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 বৈশিষ্ট্যের বৈশিষ্ট্যের চারা গাছ তৈরি হয়েছে, চারা গাছ তৈরি হয়েছে। তো আই গেস তোমরা বুঝতে পারছো পুরো জিনিসটা। তো আমাদেরকে এই ধাপগুলার হেডলাইন লিখতে হবে, এর আন্ডারে 2-3 লাইন লিখতে হবে এবং একটা মোটামুটি ছবি দিয়ে দিলেই এই কৃত্রিম তোমার প্রজনন বা সংকরণের একটা সুন্দর একটা অ্যান্সার আমাদের রেডি হয়ে যাচ্ছে। গেল। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে উক্ত পদ্ধতির গুরুত্ব বিশ্লেষণ করে দেখো, মানে খুব সিম্পল একটা ঘটনা তোমাদেরকে যদি আমি বলি, এই যে কৃত্রিম যে সংকরণ, এই সংকরণের অনেকগুলা সুবিধা আছে। অনেকগুলা কি আছে বলতো, সুবিধা। এর মধ্যে কি কি সুবিধা বলতো, এর মধ্যে 1 নম্বরে অল্প সময়, কি বলতো, অল্প সময়ে তোমার হচ্ছে গিয়ে কি ফসল পাওয়া যায়। কিরকম, আগে দেখা যেত যে বাংলাদেশে চারা গাছ মানে ছোট ধান চারা, মানে ধানের চারা গাছ থেকে একদম ধান হইতে প্রায় 7-8 মাসের বেশি সময় লাগতো। এবং যার কারণে দেখা যেত যে এক জমিতে বছরে একবারই কি করা যেত, ফসল উৎপাদন করা যেত। কিন্তু এখন এই কৃত্রিম প্রজননের বা সংকরণের মাধ্যমে সেই সময়টাকে আমরা মাত্র 3-4 মাসে নামাই নিয়ে আসতে পারছি। ফলে একই জমিতে বারবার কি করা যাচ্ছে বলতো, এক বছরে 2-3 বারও চাষ করা যাচ্ছে। এবং এক বছরে যখন একই জমিতে অনেকবার চাষ করা যাচ্ছে তখন আর ওই যে ফসলের যে ঘাটতি সেটা তৈরি হচ্ছে না। 2 নাম্বার হচ্ছে গিয়ে কি, উচ্চ ফলনশীল, কি বলতো, উচ্চ ফলনশীল মানে প্রজাতিও পাওয়া যাচ্ছে। কিরকম, আগে যে ফসলগুলা ছিল সেগুলো না, মানে প্রজাতিগুলো অত বেশি কি ছিল না বলতো, উচ্চ ফলনশীল ছিল না। সো গ্রোথ ঠিকই হইতো বা ফসলও হইতো কিন্তু কম পরিমাণে হইতো। তো দেখা যাইতো যে ধরো একটা জমিতে আগে যে পরিমাণ ফসল পাওয়া যাইতো, এখন কৃত্রিম প্রজননের মাধ্যমে নতুন তোমার হচ্ছে গিয়ে কি প্রজাতিগুলো সেখানে বপন করলে ওইখানে তার থেকে 3 গুণ 4 গুণ বেশিও কি পাওয়া যাচ্ছে বলতো, ফসল পাওয়া যাচ্ছে। এবং 3 নাম্বার যেটা হচ্ছে গিয়ে কি, একই জমিতে, কি বলতো, একই জমিতে তোমার হচ্ছে বিভিন্ন ফসল, বিভিন্ন ফসল। এই যে দেখা যাইতো কি যে আগে এক জমিতে একটা নির্দিষ্ট ধরনের কি করা মানে প্রজাতির ফসল ছাড়া অন্য কোনো কিছু চাষ করা যাইতো না। কিন্তু এই সংকরণের মাধ্যমে বা সংকর যে উদ্ভিদগুলা, এগুলা দেখা যায় যে হাইব্রিড হওয়ার কারণে এরা একই জমিতে বিভিন্ন ধরনের ফসল কি করা যায় বলতো, বছরের বিভিন্ন সময় চাষ করা যায়। ফলে একটা ভ্যারাইটি আসতেছে এবং ফলে দেখা যাচ্ছে সব ধরনের ফসলের একটা প্রাচুর্যতাও নিশ্চিত করা যাচ্ছে। তারপর হচ্ছে রোগ সহিষ্ণু, কি বলতো, রোগ সহিষ্ণু জাত তৈরি। এই দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট। আগে একটা টাইম ছিল যখন বাংলাদেশের ফসলগুলো অল্পতেই কি হয়ে যেত বলতো, হচ্ছে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যেত। কিন্তু এই যে কৃত্রিম সংকরণে যখন আমরা সংকরণটা করতেছি, মানে এই প্রসেসটা করতেছি, তখন আমরা মানে এমন ভাবে জিনিসটাকে মডিফাই করতেছি যেন ওই উদ্ভিদটা কি হয়ে যায় বলতো, হচ্ছে গিয়ে কি রোগ প্রতিরোধ ইজিলি প্রতিরোধ করতে পারে। ফলে দেখা যাচ্ছে যে এখনের ফসলগুলো আর অত বেশি কি বলতো রোগ প্রতিরোধে মানে রোগে আক্রান্ত হয় না, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কি বলতো অনেক বেশি। এবং এরপরে 5 নাম্বারে দেখা যাচ্ছে যে তোমার বিদেশি জাত, কি বলতো, বিদেশি জাত হচ্ছে গিয়ে কি এইখানে তোমার কি করা, চাষ করা। দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের পার্সপেক্টিভে। আমরা এখন মার্কেটে স্ট্রবেরি দেখতে পারি, ড্রাগন ফল দেখতে পারি বা বিভিন্ন তোমার হচ্ছে অর্কিড, লিলি এই টাইপের ফুল দেখতে পারি। এই যে তোমার বিদেশি যে ফসলগুলা, এগুলো কিন্তু একটা টাইমে বাংলাদেশে হইতো না। সংকরণের মাধ্যমে ওদেরকে দেশের আবহাওয়া বা পরিস্থিতিতে যেন তারা খাপ খাইয়ে নেওয়াইতে পারে,
ওই রকম বৈশিষ্ট্য তাদের মধ্যে হচ্ছে গিয়ে কি নিয়ে আসা হয়েছে, এবং যার কারণে এই ফসলগুলো এখন বাংলাদেশেই হচ্ছে এবং আমরা খুব কম দামে এবং অনেক প্রাচুর্যতার সাথেই কি বলতো মার্কেটে এই জিনিসগুলো পাচ্ছি। তো এই যে এটা হচ্ছে কৃত্রিম প্রজননের বা সংকরণের কি বলতো আরেকটা হচ্ছে গিয়ে কি বেনিফিট। তো মোটামুটি এই জিনিসগুলো লিখে প্লাস একটু ব্যাখ্যা করলেই আমাদের এই ঘ নাম্বারের অ্যান্সারটা কি বলতো তৈরি হয়ে যাচ্ছে এবং তোমরা ফুল একটা নাম্বার ক্যারি করতে পারবা। তো আমরা বুঝতে পারছি। তাহলে চলো এবার পরবর্তী প্রশ্নে আমরা যাই। দেখো কৃত্রিমভাবে এ এবং বি এর মিলন ঘটিয়ে কিভাবে ফসলের গুণগত মান উন্নত করা সম্ভব। ওই যে তোমার এই যে বি ধরো একটা জাত, এ হচ্ছে এক জাতের আর এ হচ্ছে অন্য জাতের। এইভাবে করে কি করতে পারি বলতো আমরা হাইব্রিড ফসল কি করতে পারি, তৈরি করতে পারি, এবং ওই যে ধাপগুলা ওইগুলা নিজের মতো করে ব্যাখ্যা করবা, তাহলেই কি বলতো কমপ্লিট হয়ে যাবে। উদ্দীপকের এম প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো। এই যে এম প্রক্রিয়াটা আসলে কি দেখো তো, এম প্রক্রিয়াটা এইটা হচ্ছে গিয়ে এটা কি কৃত্রিম প্রজনন না, এটা কৃত্রিম প্রজনন বা মধ্যে একটা কি সংকরণের কথা বলছে না। তো সংকরণ কেন গুরুত্বপূর্ণ তোমরা বুঝতেই পারতেছো। ওই দেখো এখানে কিন্তু আসলে ইমাস্কুলেশনের ছবি বোঝানো হয়েছে, যে ইমাস্কুলেশন করে পুংরেণুগুলো আলাদা করে ফেলা হচ্ছে। ওই যে কেন, কারণ সংকরণের ফলে এই যে বাংলাদেশের কি হচ্ছে বলতো, ওই যে একটা নতুন যে একটা বিপ্লব ঘটছে ফসলের ক্ষেত্রে, ওই জিনিসটাই ব্যাখ্যা করে দিবা, অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। এইবার দেখো একটা প্রশ্ন বলছে যে উদ্দীপকের এ থেকে ই পর্যন্ত ধাপগুলা ব্যাখ্যা করো, তাই না। দেখো এই যে প্যারেন্ট নির্বাচন, কৃত্রিম প্রজনন, তারপরে এতে কি বলতো ইমাস্কুলেশন, ব্যাগিং, ক্রসিং, লেবেলিং, তারপর হচ্ছে কি করা বলতো ওই যে বীজ সংগ্রহ করা, বংশের ব্যবহার এবং F1 নতুন প্রকরণ তৈরি করা। তার মানে ওই যে অ্যাকচুয়ালি আমার সংকর উদ্ভিদ, ঠিক আছে, তৈরির যে ধাপ আছে ওইগুলাই আমার এখানে চাইছে। উদ্দীপকের তথ্যচিত্রের প্রচলিত পদ্ধতির যে প্রান্তিক কৃষকদের ভাগ্য উন্নয়নের সহায়তা ব্যাখ্যা করো। ওই যে দেখো যে মানে বাংলাদেশের প্রেক্ষাপটে কেন এটা হচ্ছে গিয়ে কি সহায়ক, কারণ ওই যে আগে যে ধান হইতো সেই ধানে পুষ্টি ছিল না, সেই ধানে এত গ্রোথ ছিল না, সেই ধান বছরে একবারই চাষ করা যাইতো, সেই ধান লবণাক্ত পানিতে কি হইতো না বলতো হচ্ছে মানে চাষ করা যাইতো না। কিন্তু কৃত্রিম প্রজনন করে বা এই জিনিসটা ধাপটা করে আমরা কি করতেছি বলতো এখন ওই যে উচ্চ রোধ প্রতিরোধ ক্ষমতা, তারপর হচ্ছে লবণাক্ত সহিষ্ণু, এরপরে হচ্ছে গিয়ে কি উচ্চ ফলনশীল এই ধানগুলা কি বলতো আমরা তৈরি করতে পারতেছি। একই রকম ভাবে গম তৈরি করতে পারতেছি, তারপর কি বলতো হচ্ছে গিয়ে কি ভুট্টা তৈরি করতে পারতেছি। তার মানে ওই যে আমার কৃত্রিম প্রজনন, আচ্ছা কৃত্রিম প্রজনন না, এটা তোমার হচ্ছে কি ওই যে সংকর উদ্ভিদ, কি বলতো সংকর উদ্ভিদ এর হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে যে সুফলগুলা, সেই সুফলগুলো একটু আগে আমি ব্যাখ্যা করলাম না, ওইটাই যদি তুমি আবার ব্যাখ্যা করে দাও অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। দেখো এইবার আরেকটা কোশ্চেন আসছে ময়মনসিংহ বোর্ডে। এক ব্যক্তি কয়েক প্রকার সবজি কিনে আনলেন, তার স্ত্রী বললেন এগুলো সবই হাইব্রিড সবজি যা কৃত্রিম প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন। দেখো খেয়াল করো, উদ্দীপকে নির্দেশিত কৃত্রিম প্রজনন প্রক্রিয়ার ধাপগুলা অলরেডি আমরা এটা পারি। উচ্চ ফলনশীল জাত সৃষ্টির নিচের প্রক্রিয়াটা তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা করো। ওই যে সেই ধান, গম, ভুট্টা এই কথাগুলো আবার আসবে, এবং কেন এগুলো উচ্চ ফলনশীল, আগে কি ছিল, বর্তমানে কি হচ্ছে, কি পরিবর্তনটা আসছে, ওইটা ব্যাখ্যা করে দিলে অ্যান্সারটা রেডি হয়ে যাবে। তারপর দেখো আরেকটাই, নিয়ন্ত্রিত অবস্থায় পরাগায়ন ঘটিয়ে বর্তমানে ফসলের জাত হতে উন্নত জাতের ফসল প্রবর্তন করা সম্ভব হচ্ছে। দেখো ওই যে আবার সে কৃত্রিম প্রজনন, হ্যাঁ। উদ্দীপকের আলোকে নতুন জাত উদ্ভাবন প্রক্রিয়াটি সংক্ষেপে কি করে বলতো আলোচনা করো। মানে ওই যে সেই কৃত্রিম প্রজননের ধাপ কি বলতো, কৃত্রিম প্রজনন বা সংকর কি বলতো সংকর উদ্ভিদ তৈরির কি বলতো ধাপ। উল্লেখিত পদ্ধতির সফল প্রয়োগের ফলে বাংলাদেশ আজ খাদ্য স্বয়ংসম্পূর্ণ। ওই যে যেই কথাটা আমি তোমাদেরকে বললাম, এবং তোমরা তোমাদের বাসায় বাবা মার কাছে শুনো যে একটা টাইমে কিন্তু বাংলাদেশে ফসলের ঘাটতি ছিল, প্রয়োজনের তুলনায় অনেক কম পরিমাণ ধান চাষ হইতো, আর এখন আমরা ধান কি বলতো হচ্ছে প্রচুর পরিমাণ, আমাদের চাহিদার থেকেও বেশি পরিমাণ আমরা হচ্ছে কি ধান তৈরি করি, গম তৈরি করি, ঠিক আছে, কেন ওই কৃত্রিম সংকরণের মাধ্যমে উচ্চ ফলনশীল জাতগুলার সাহায্যে। দেখো খেয়াল করো কি বলছে যে এখানে একটাই উদ্দীপকের বি ছাড়া উদ্ভিদের প্রজনন সম্ভব। দেখো খেয়াল করো এই যে বি ছাড়াও কি বলতো, বি ছাড়া মানে উদ্দীপকে বি ছাড়া অর্থাৎ স্ত্রী গ্যামেটোফাইট ছাড়া উদ্ভিদের কি বলতো প্রজনন সম্ভব অযৌন উপায়। তার মানে কি দেখো তো তোমার
এক কথায় বলতে গেলে এই বিটা বাদ দাও, তাহলে শুধুমাত্র এই যে দেখো যে এ মানে কি বলতো একটা পরাগরেণু, কি বলতো খেয়াল করো, পরাগরেণু, এইটার মাধ্যমে কিন্তু কি করা সম্ভব বলতো, মানে উদ্ভিদ তৈরি করা সম্ভব। এখন খেয়াল করো এইটার অ্যান্সার আসলে অনেকভাবে দেওয়া যাইতে পারে। কিরকম আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করি। খেয়াল করো উদ্দীপকের বি ছাড়াও উদ্ভিদের প্রজনন সম্ভব, মানে খেয়াল করো এই যে বি, এখানে উদ্দীপকের বি ছাড়া অর্থাৎ স্ত্রী গ্যামেটোফাইট ছাড়া, মানে স্ত্রী গ্যামেটোফাইট ছাড়া শুধুমাত্র উদ্ভিদের এই যে এ, যেটাকে আমরা কি বলি পরাগরেণু, এইটা দিয়ে যদি আমরা কি করি নতুন উদ্ভিদ তৈরি করি, সেটাকে আমরা কি বলি জানো, সেটাকে হচ্ছে গিয়ে কি আমরা হচ্ছে গিয়ে কি অ্যান্ড্রোজেনেসিস বলি। কি বলতো, অ্যান্ড্রোজেনেসিস বলে থাকি। আমাদের বইয়ে দুইটা টার্ম আছে, এক হচ্ছে পার্থেনোজেনেসিস, কি বলতো পার্থেনোজেনেসিস, আর দুই হচ্ছে অ্যান্ড্রোজেনেসিস। জিনিসগুলো কি আসলে এক্সপ্লেন করি। পার্থেনোজেনেসিস হচ্ছে একটা উদ্ভিদের তোমার হচ্ছে নিষেক ছাড়াই শুধুমাত্র ওর এই যে ডিম্বকের যে মানে ডিম্বাণু আছে এই জায়গাটা থেকে যদি নতুন একটা উদ্ভিদ তৈরি করা যায়, মানে কোনো প্রকার নিষেক ছাড়াই শুধুমাত্র কি বলতো হচ্ছে ডিম্বাণু থেকে বা তোমার এই ডিম্বক থেকে নতুন একটা কি তৈরি করতে পারতেছি, উদ্ভিদ তৈরি করতে পারতেছি, এই জিনিসটাকে আমরা কি বলি বলতো তার পার্থেনোজেনেসিস। আবার নিষেক ছাড়া শুধুমাত্র এই যে পরাগরেণু বা পুংরেণু এইখান থেকে যদি আমরা উদ্ভিদ তৈরি করতে পারি, সেটাকে আমরা কি বলি বলতো হচ্ছে গিয়ে কি আমার অ্যান্ড্রোজেনেসিস। এবং যেহেতু এইখানে কোনো নিষেক হচ্ছে না, তার মানে এরা দুজনে কি বলতো অযৌন উদ্ভিদ। তাহলে বুঝতে পারছো যে এইখানে আসলে অ্যান্ড্রোজেনেসিসের কথা বলছে, বাট এই কোশ্চেনের সমস্যাটা কি, অ্যান্ড্রোজেনেসিস নিয়ে তোমাদের বইতে আসলে বেশি কিছু বলা নাই। অ্যান্ড্রোজেনেসিস নিয়ে কি বলতো তোমাদের বইতে বেশি কোনো কিছু বলা নাই। তো অ্যান্ড্রোজেনেসিস নিয়ে যদি বেশি কিছু বলা না থাকে এবং শুধুমাত্র একটা কথা বলা আছে যে অ্যান্ড্রোজেনেসিসের উদাহরণ হচ্ছে কি বলতো ওই যে তামাক পাতা, কি বলতো তামাকের হচ্ছে গিয়ে কি প্রজনন, এটা এক ধরনের অ্যান্ড্রোজেনেসিস তোমার পদ্ধতি। তো সেই ক্ষেত্রে অ্যান্সারটা অনেক ছোট হয়ে যায়। তো এই কোশ্চেনটা নিয়ে আসলে অনেক বেশি ডাউটের জায়গা আছে যে আসলে কি কোশ্চেন এটা বলতে চাইছে নাকি ধরো এইভাবে বলতে চাইছে যে এইখানে তো একটা কি বলতো নর্মাল একটা প্রজনন দেখাইছে, তাই না, যে পুং উদ্ভিদের মানে পুংরেণুর সাথে স্ত্রীরেণুর কি বলতো মিলন, তাই না, নর্মাল নিষেক। এটা ছাড়াও দেখো যে অযৌন পদ্ধতিতে ওই যে বাডিং, গ্রাফটিং এই পদ্ধতি আছে না, নাকি ওইগুলা বলতে চাইছে। এইখানে এটা নিয়ে কি আছে বলতো একটু ঝামেলা আছে। তো আমরা যদি উদ্দীপক দেখি তাহলে আমরা বুঝতে পারতেছি শুধুমাত্র অ্যান্সার হবে অ্যান্ড্রোজেনেসিস। আর যদি এইটা এরকম না হয় তখন সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি হবে বলতো হচ্ছে ওই যে বিভিন্ন যে অযৌন উপায়গুলো আছে তার মধ্যে কি আছে বলতো গ্রাফটিং আছে, তারপরে হচ্ছে তার মধ্যে গুটি কলম আছে, তারপর হচ্ছে কি বাডিং আছে, এই সবগুলো এবং তার সাথে ওই পার্থেনোজেনেসিস অ্যান্ড্রোজেনেসিস তো অযৌনজনের মধ্যে চলে আসবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা মোটামুটি এই জিনিসটা বুঝতে পারছি। এবার দেখো কিছু জ্ঞানমূলক প্রশ্ন, যে নিষেক কি। আমরা জানি নিষেক হচ্ছে তোমার ওই যে পুং গ্যামেট, কি বলতো পুং গ্যামেট প্লাস স্ত্রী গ্যামেট, এদের মিলনটাকে আমরা কি বলি বলতো হচ্ছে নিষেক বলি। দ্বিনিষেক কি, ওই যে একটা পুং গ্যামেট হচ্ছে ডিম্বাণুর সাথে আরেকটা পুং গ্যামেট যে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয় সেই জিনিসটাকে আমরা কি বলছি দ্বিনিষেক। ইমাস্কুলেশন কি, ইমাস্কুলেশন হচ্ছে তোমার ওই যে ঘটনাটা খুব সিম্পল, আমাদের একটা কি বলে এটাকে যে তোমার এটা কি বলেছে একটা উদ্ভিদ, সেই উদ্ভিদের পুং জননতন্ত্র কি বলতো বা পুংকেশর এইগুলাকে কেটে ফেলে শুধুমাত্র ওই উদ্ভিদটাকে মধ্যে স্ত্রী গ্যামেট মানে স্ত্রী প্রজনন তন্ত্র রাখা বা স্ত্রী ফুল হিসেবে রাখা, ওই ঘটনাটাকে আমরা কি বলি বলতো ইমাস্কুলেশন। সিনগ্যামি কি, দেখো মনে আছে ওই যে আমাদের কি বলে যে যখন নিষেক হচ্ছিল নিষেকের সময় ওই যে নালিকা নিউক্লিয়াসটা কি বলতো আমার ওই যে ডিম্বক রন্ধ্রপথেই ঢুকতেছিল এবং গ্যামেটগুলো ওই পথেই ঢুকতেছিল। তো ওই যে আমার নালিকা নিউক্লিয়াসটা ডিম্বক রন্ধ্র যেই দিকে ওই পথেই হচ্ছে যাওয়াটাকে আমরা কি বলি সিনগ্যামি বলি। বাডিং কি, ওই যে বাডিং মানে হচ্ছে কুড়ি তৈরি হওয়া। অ্যাপোস্পোরি কি, অ্যাপোগ্যামি কি, দেখো খেয়াল করো এইটার সাথে এখানে একটা মজার কনসেপ্ট আছে, অ্যাপোস্পোরি অ্যাপোগ্যামি। আমাদের নর্মালি এই যে একটা ধরো আমরা যদি একটা গর্ভাশয় চিন্তা করি, এই গর্ভাশয়ের ভেতরের এই যে ত্বকটা, এই যে ত্বক এটা কিন্তু কি ডিপ্লয়েড। আবার এইখানে এরকম কিছু কি থাকে বলতো ওই যে নিউসেলাস টিস্যু থাকে, কি থাকে বলতো নিউসেলাস টিস্যু থাকে, হ্যাঁ কি থাকে বলতো
নিউসেলাস টিস্যু থাকে, ওরাও কিন্তু কি ডিপ্লয়েড, তাই না? আর এছাড়া কি হয় বলতো, এই যে একটা রন্ধ্র আছে, রন্ধ্রের এই পাশে এগুলো হচ্ছে ডিম্বাণু, তারপর এগুলা কি সাহায্যকারী কোষ, এরা সবাই কিন্তু হ্যাপ্লয়েড, রাইট? মাঝখানে কি থাকে? সেকেন্ডারি নিউক্লিয়াস, ওইটা কিন্তু কি বলতো, সেকেন্ডারি নিউক্লিয়াস, ওইটা কিন্তু কি ডিপ্লয়েড। আর অপর সাইডে যে তিনটা কি থাকে বলতো, প্রতিপাদ কোষ। কি কোষ বলতো? প্রতিপাদ কোষ, এটা কি বলতো? হ্যাপ্লয়েড, রাইট? এটা হ্যাপ্লয়েড। এখন আমি কিভাবে মনে রাখি? দেখো যে অ্যাপোগ্যামি, অ্যাপোস্পোরি, এই দুইটাই কিন্তু আমার সাধারণ জনন বহির্ভূত, কি বলতো? সাধারণ জনন বহির্ভূত ঘটনা, ঠিক আছে? এইটা আমাকে একটু মনে রাখতে হবে, বহির্ভূত ঘটনা। এখন সাধারণ জননে কি হয় বলতো? সাধারণ জননে আমার এই সেকেন্ডারি নিউক্লিয়াস আর ডিম্বাণু এই দুটো ইউজ হয় না। তার মানে আমার এই অ্যাপোস্পোরি আর অ্যাপোগামি যখন আমি পড়বো, তখন এই দুইটা জিনিস আমার সংজ্ঞার মধ্যে আসবে না। এইবার দেখো স্পোরি, স্পোরি আসছে স্পোর থেকে, স্পোর মানে ডিপ্লয়েড, আর গ্যামি আসছে গ্যামেট থেকে, গ্যামেট মানে কি হ্যাপ্লয়েড। তাহলে সাধারণ জননে আমার সেকেন্ডারি নিউক্লিয়াস আর ডিম্বাণু ইউজ হয়। এছাড়া দেখো তো আর ডিপ্লয়েড কোষ এইখানে কি আছে? এক হচ্ছে নিউসেলাস টিস্যু আর ত্বক। তার মানে আমার যদি একটা উদ্ভিদ একটা ফুলের গর্ভাশয়ের নিউসেলাস টিস্যু বা ত্বক থেকে তৈরি হয়, সেটাকে আমরা কি বলি বলতো? অ্যাপোস্পোরি। আর অ্যাপোগ্যামি কি হ্যাপ্লয়েড না? খেয়াল করো, এখানে সেকেন্ডারি আর ডিম্বাণু এরা তো সাধারণ জননে ইউজ হয়, তাই না? এই দুইটা ছাড়া আর হ্যাপ্লয়েড কোষ কি কি আছে দেখো তো? প্রতিপাদ কোষ, আর এই পাশে কি সাহায্যকারী কোষ না? তাহলে কোনো উদ্ভিদ এর ফল যদি প্রতিপাদ কোষ বা সাহায্যকারী কোষ মানে হ্যাপ্লয়েড কোষ থেকে, এই হ্যাপ্লয়েড কোষগুলো থেকে সৃষ্টি হয়, সেটাকে আমরা কি বলি? অ্যাপোগ্যামি। তো আশা করি তোমরা সংজ্ঞাটা বুঝতে পারছো। পার্থেনোজেনেসিসটা কি? আমরা অলরেডি আগেই বলছি যে পার্থেনোজেনেসিসটা হচ্ছে আমার কি বলে এটাকে, যে নিষেক ছাড়া কোনো একটা উদ্ভিদের ওই যে ডিম্বাণু ওই জায়গা থেকে যদি নিষেক ছাড়াই কি তৈরি হয় বলতো? একটা উদ্ভিদ তৈরি হয়, সেটাকে আমরা, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? পার্থেনোজেনেসিস। আর এক্সাইন কি? দেখো এক্সাইন হচ্ছে ওই যে আমাদের পরাগরেণুর বাইরের যে ত্বক, সেটাকে আমরা কি বলি বলতো? এক্সাইন বলি। উওগেমাস জনন কি? দেখো এই যে শুক্রাণুটা ছোট আর ডিম্বাণুটা কি বড়, এবং শুক্রাণুটা হচ্ছে সচল, বা পুংগ্যামেটটা কি সচল। এই যে পুংগ্যামেট কি বলতো? ছোট এবং সচল পুংগ্যামেটের সাথে বড় এবং নিশ্চল স্ত্রীগ্যামেটের যে মিলন, সেটাকে আমরা কি বলি? উগ্যামাস টাইপের জনন বলি। অমরা কি? ওই যে অমরা হচ্ছে গিয়ে কি আমার ডিম্বকের সাথে, কি বলতো? ডিম্বকের একটা অংশ যেটা মায়ের মানে মাতৃ উদ্ভিদ বা গর্ভাশয়ের সাথে সংযুক্ত থাকে। দ্বিনিষেক কি? আমরা অলরেডি জানি। ত্রিমিলন কি? দেখো ওই যে সেকেন্ডারি নিউক্লিয়াস এর সাথে একটা হ্যাপ্লয়েড গ্যামেট যে কি মিলিত হয়ে কি তৈরি করতেছিল? শস্য তৈরি করতেছিল না? এইটাকে আমরা বলি ত্রিমিলন বা ট্রিপ্লয়েড। পরাগায়ন কি? এর চাইতে সহজ মনে আর কোনো কিছু নাই। একটা ফুলের গর্ভাশয়ের উপর পরাগরেণু পতিত হওয়া, এই ঘটনাটাকে আমরা কি বলি বলতো? পরাগায়ন বলি। এবার দেখো কিছু অনুধাবনমূলক প্রশ্ন। পুংকেশরের কাজ কি? পুংকেশরের কাজ হচ্ছে পরাগধানী তৈরি করা। সেই পরাগধানী, পুংকেশরের মধ্যে পরাগধানী থাকে, সেই পরাগধানীর কাজ কি? পরাগরেণু তৈরি করা, যেটা পরাগায়নে কি করতে পারে? সাহায্য করতে পারে। দেখো যে পার্থেনোজেনেসিস বা তোমার হচ্ছে অপুংজনি বলতে তুমি আসলে কি বুঝো? দেখো আমরা অলরেডি জানি যে পার্থেনোজেনেসিস হচ্ছে নিষেক ছাড়াই একটা ফুলের স্ত্রীস্তবকের যে ডিম্বক বা ডিম্বাণু ওই জায়গা থেকে, মানে নিষেক ছাড়াই শুধুমাত্র ওই পার্ট থেকে উদ্ভিদ তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলি? পার্থেনোজেনেসিস বলি। অ্যাপোস্পোরি এবং অ্যাপোগামি বলতে কি বোঝায়? অলরেডি পড়ে ফেলছি যে এরা হচ্ছে নরমাল নিষেক বহির্ভূত ডিপ্লয়েড কোষগুলা, ভ্রূণত্বক, নিউসেলাস, এইখান থেকে নতুন উদ্ভিদ তৈরি হওয়াকে অ্যাপোস্পোরি বলা হয়। আর হ্যাপ্লয়েড কোষগুলো থেকে নতুন উদ্ভিদ তৈরি হওয়াকে অ্যাপোগামি বলা হয়। গ্রাফটিং বলতে কি বোঝায়? ওই যে এক ধরনের গাছের সাথে অন্য একটা বিশেষ জাতের গাছের অংশ জুড়ে দিয়ে সেইখান থেকে যে আমরা ফলাফল পাই বা ফল পাই, সেটাকে আমরা কি বলি? গ্রাফটিং বলি। কৃত্রিম সংকরণে ইমাস্কুলেশন কেন করা হয়? এটার অ্যান্সার অলরেডি আমি ডিসকাশনে বলে দিছি যে ইমাস্কুলেশনের মানে কি ছিল? পুংস্তবকটা কেটে ফেলা, যাতে ও নিজের সাথে কি করতে না পারে? স্বপরাগায়ন করতে না পারে। নিষেকের তাৎপর্য ব্যাখ্যা করো। ওই যে নিষেকের তাৎপর্য বলতে নিষেকের ফলে কি কি তুমি পাচ্ছ, মানে নিষেকের আগের ঘটনা এবং পরের ঘটনায় তুলনা করতে হবে। নিষেক এবং দ্বিনিষেকের পার্থক্য লেখো। ঠিক আছে, এটা আসলে পার্থক্য বলতে কি, নিষেক হয় শুধুমাত্র ধরো হচ্ছে মানে এটার কি বলে যে
মানে দ্বিনিষেকটা শুধুমাত্র আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য, আর নরমাল নিষেকটা আবৃতবীজী ছাড়া অন্যান্য যে নিম্ন শ্রেণীর উদ্ভিদ আছে তাদের বৈশিষ্ট্য। এবং দ্বিনিষেক হয় দেখেই তোমার একটা উদ্ভিদের দেহ হয় ডিপ্লয়েড এবং ওর শস্যটা কি হয় হচ্ছে ট্রিপ্লয়েড। হাইব্রিডাইজেশন বলতে কি বোঝায় দেখো, খেয়াল করো। আচ্ছা, দ্বিনিষেক বলতে এবার কি বুঝো? ওটা তো খুব সিম্পল, ওই যে দুইবার নিষেক হওয়াকে আমরা দ্বিনিষেক বলি, একবার হচ্ছে ডিম্বাণুর সাথে আর একবার হচ্ছে কার সাথে? সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। দেখো কতবার আসছে এই কোশ্চেনটা। হাইব্রিডাইজেশন বলতে কি বোঝায়? এটা মানে হচ্ছে সংকরণ, একটা নির্দিষ্ট জাতের উদ্ভিদের সাথে কৃত্রিমভাবে অন্য একটা উদ্ভিদের মানে পুংগ্যামেট এদের মিলনের মাধ্যমে নতুন একটা জাত তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলি? হাইব্রিডাইজেশন বলি। হাইব্রিডাইজেশনের ওই যে ধাপগুলোর নাম একটু করে লিখে দিবা এখানে, কি বলতো সাথে ধাপগুলো একটু লিখে দিবা, তাহলে মোটামুটি অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে যে ইমাস্কুলেশন বলতে কি বোঝায়? দেখো আগের কোশ্চেন। শস্য বলতে কি বোঝায়? দেখো ওই যে আমার নিষেকের আগের যে তোমার একটা ডিম্বকের ভিতরে যে কি থাকে, ফিউশন নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস থাকে, ওইটাই নিষেকের পরে শস্য নামক একটা বস্তুতে কনভার্ট হয়ে থাকে, যার মধ্যে ওই বীজের জন্য খাদ্য কি থাকে বলতো? সঞ্চিত থাকে, এবং এটা ট্রিপ্লয়েড হয়। পার্থেনোকার্পির প্রয়োজনীয়তা এবং গুরুত্বপূর্ণ কি করে বলতো? আলোচনা করো, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু পার্থেনোজেনেসিস বলা নাই। পার্থেনোকার্পিটা কি? পার্থেনোকার্পি হচ্ছে হরমোন প্রয়োগে, কি বলতো? হরমোন প্রয়োগে বীজহীন, কি বলতো? বীজহীন ফল উৎপাদন, কি বলতো? উৎপাদন প্রক্রিয়া। উৎপাদন প্রক্রিয়া মানে নির্দিষ্ট কিছু হরমোন আছে, ওই হরমোন দিলে যখন ফল উৎপন্ন হয় তার ডিম্বকটা নষ্ট হয়ে যায়, ফলে বীজ থাকে না। সো ওই ফলটা কি রকম থাকে বলতো? বীজহীন অবস্থায় থাকে। তোমরা বিভিন্ন অ্যাডে দেখবা যে ওই যে বিভিন্ন অরেঞ্জের অ্যাড, কমলা মানে অরেঞ্জ, ওইটা দেখবা যে তুমি কাটলে ওর ভিতরে কি থাকে না বলতো? কোনো বীজ থাকে না। বা বাইরের কান্ট্রিতে জাপান, ওরা করে কি বুঝছো? বীজহীন তরমুজ উৎপন্ন করে। কারণ কি? ওরা বিশ্বাস করে যে তরমুজের মধ্যে বীজ, এটা হচ্ছে তরমুজের কোয়ালিটিকে কমায় ফেলে, আর এই বীজ বেছে বেছে খাইতে অনেক সময় লাগে, সো ওদের জন্য টাইম ওয়েস্ট। এই জন্য ওরা এই যে একটা হরমোন আছে, বিশেষ কিছু হরমোন আছে, ওই হরমোন প্রয়োগে ওরা একটা ফল যখন তৈরি হয় তার ডিম্বকটা নষ্ট করে ফেলে, সো তার ভিতরে কোনো কি থাকে না? বীজ থাকে না। সো ওইটাই এটা গুরুত্বপূর্ণ আলোচনা। ওই যে তোমার হচ্ছে গিয়ে কি সময় বাঁচায় বা উন্নত জাতের উদ্ভিদ, এই দু একটা কথা বললেই অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে? প্রিপেয়ার হয়ে যাচ্ছে। তো লাস্টে দেখো, আচ্ছা শেষ তো, আমি তার আগে তোমাদের কিছু কয়েকটা সিম্পল কথা বলি। আমরা এই চ্যাপ্টার থেকে আমরা যে এতগুলো সৃজনশীল করলাম, দেখো ম্যাক্সিমাম প্রশ্ন আসছে কোন জায়গা থেকে? ওই যে কিভাবে পুরা ডিম্বকের ভিতরে সবকিছু তৈরি হচ্ছে, মানে স্ত্রী গ্যামেটোফাইট, তাই না? স্ত্রী গ্যামেটোফাইট, স্ত্রী গ্যামেটোফাইটের গঠন, একই সাথে পুং গ্যামেটোফাইটেরও গঠন, এর সাথে নিষেক প্রক্রিয়া ও পরিণতি, এবং লাস্টে হচ্ছে গিয়ে কি? কৃত্রিম প্রজননের ধাপ ও গুরুত্ব। এই 5টা টপিক তোমরা যদি খুব ভালো করে পড়ে ফেলো, তাহলে এই চ্যাপ্টার থেকে মোটামুটি সব ধরনের সৃজনশীলের অ্যান্সার তোমরা করতে পারবা। তো তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি। ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার এই চ্যাপ্টারের উপরে এমসিকিউ ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।